হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। সারি সারি ভাবে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে মোট 22 জন লোক। সকলের চেহারায় স্পষ্ট ফুটে উঠছে ভয় ও আতঙ্কের ছাপ। তাদের সাথে শরীরের বেশ কিছু অংশে ফুটে উঠছে কালচে জখমের দাগ। লোকগুলোর চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। তাদের প্রত্যেকের পাশেই দাঁড়িয়ে আছে লাঠি হাতে একজন করে কালো পোশাকধারী লোক। দেখে বোঝা যাচ্ছে তারা সবাই ভীষণ রেগে আছে। পুরো রুমটাতেই একদম নীরবতা ছেয়ে আছে। কারো মুখে কোনো কথা বা মৃদু আওয়াজটুকুও নেই। চারদিকে যেন একটা গম্ভীর পরিবেশ বিরাজমান। হঠাৎ রুমের দরজা খুলে রুমের মাঝে প্রবেশ করে শ্রাবণ। তার হাতে বেশ কয়েকটি স্মার্টফোন, সেগুলোতেই মনোযোগ দিয়ে কিছু করছে শ্রাবণ। ওকে দেখা মাত্রই যেন চেয়ারে বাঁধা অবস্থায় বসে থাকা লোকগুলো আরো বেশি ঘাবড়ে যায়। তাদের মুখে যেন ভয়টা আরো দ্বিগুণ ভাবে ফুটে ওঠে। শ্রাবণ রুমে ঢুকতেই কালো পোশাকধারী লোকগুলো সবাই মিলিয়ে তাকে সালাম দেয়। শ্রাবণ ইশারায় সালামের উত্তর নিয়ে ওদের সামনে থাকা একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। তারপর হাতের ফোনগুলো পাশের টেবিলের উপর রেখে পেছন দিকে হেলান দিয়ে বেশ আরামদায়ক ভঙ্গিতে বসে। সামনে চেয়ারে বসে থাকা প্রত্যেক লোকের দিকে একবার করে তাকিয়ে বাঁকা হেসে বলে, কিরে, কেমন লাগছে তোদের? খাওয়া দাওয়া কিছু কম হয়েছে নাকি আরো কিছু ব্যবস্থা করব? ওর কথার উত্তরে সবাই ভয়ে শুকনো ঢোক গেলে। কারোর মুখে কোনো কথা নেই। কেউ কেউ তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে সবার দিকে তাকিয়ে অট্টস্বরে একটা হাসি দেয়। তারপর পকেট থেকে একটি নতুন ব্লেড বের করে ওদের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলে, তোদের মাস্ক পরার অনেক শখ, তাই না? মাস্ক পরে আমাকে মারতে এসেছিলিস। ভাবছি তোদের মুখটা চিরদিনের মতো মাস্কের মতো বানিয়ে দিলে কেমন হয় বলতো? এটা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দেবো মুখটা। বেশ ভালো মানাবে বল? সারা জীবনের মতো মাস্ক পরা হয়ে যাবি। ওর কথার উত্তরে সবাই কান্না করতে লাগলো। শ্রাবণের সামনে চেয়ারে বসে থাকা লোকজন ভীষণভাবে কান্না করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমাদের মারবেন না, আমরা সব কিছু বলে দেবো আপনাকে, যা জানি সব। আমাদের কাউকে মারবেন না, আর মার খেতে পারবো না আমরা। আপনি তখন যেভাবে কেলিয়েছেন সেটাই আমাদের জন্য পর্যাপ্ত ছিল। তারপর এখানে নিয়ে আসার পরেও অনেক মার খেয়েছি, কিন্তু মুখে এই ব্লেড দিয়ে কিছু করবেন না। আপনি কি জানতে চান বলুন, আমরা সব কিছু বলে দেব। তোদের কাছ থেকে আর বেশি কিছু জানা নেই আমার, কেননা যে ইনফরমেশনগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো অলরেডি তোদের ফোন থেকে পেয়ে গেছি। বাকি যেটুকু জানার আছে সেটুকু তোদের কাছ থেকে কিভাবে জানতে হয় বেশ ভালো করেই জানি। কিন্তু আমার না রে, বড্ড ইচ্ছে করছে এটা দিয়ে তোদের মুখটা একটু মস্কের মতো বানিয়ে দিতে। আসলে তোদের মাস্ক পরে না বেশ হ্যান্ডসাম লাগছিল। আমি বরং তোদের মুখে ব্লেডটা দিয়ে মাস্ক বানিয়েই দিই, কি বলিস? কথাগুলো বলেই পকেট থেকে ব্লেডটা বের করে ওদের মুখের কাছে এগিয়ে নিয়ে গেল শ্রাবণ। সাথে সাথে সবাই ভয়ে আকুতি মিনতি করে ক্ষমা চাইতে লাগলো। কেউ কেউ ভয়ে পেশাব করেও ফেলেছে। ব্যাপারটা ভীষণ আনন্দ দিচ্ছে শ্রাবণকে। সবাইকে এত ভয় পেতে দেখে রুক্ষ হেসে ব্লেডটা সরিয়ে নিয়ে আবারও চেয়ারের উপরে পা তুলে বসে পড়ল। তারপর চেয়ারটা হালকা দুলিয়ে চোখ বন্ধ করে বলল, ঠিক আছে, এবার বল কি জানিস তোরা? সবকিছুর একদম বিস্তারিত বলবি। কোনো কিছু বাদ পড়লে ভাবতেও পারবি না আমি তোদের কি হাল করব। মনে রাখিস, শ্রাবণ যেটা বলে সেটাই করে। ওর কথার উত্তরে সবার মধ্যে একজন বলতে শুরু করলো, আমরা সবাই প্রফেশনাল কিলার। টাকার বিনিময়ে মানুষের হাত পা ভাঙা, ভয় দেখিয়ে কাজ করানো সহ খুন করতেও দ্বিধাবোধ করি না। আজ অবধি আমাদের ধরতে পেরেছে এমন মানুষ একটাও পাওয়া যায়নি। গত 10 বছর হলো আমরা এই কাজে নিয়োজিত রয়েছি। কোনো দিনও কেউ আমাদের ধরতে পারেনি, এমনকি আমরা পুলিশের ধরছোঁয়ার বাইরে। এতটুকু বলতেই শ্রাবণ তাকে থামিয়ে দিয়ে বিরক্তির ভঙ্গিতে হাত দিয়ে ইশারা করে বলল, চুপ কর। আমি এসব কিছুই শুনতে চাইনি, কারণ এগুলো আগেই জেনে গেছি তোদের ফোন থেকে। আর এটাও জানি যে তোরা আমাকে খুন করতে এসেছিস ইমরান খানের আদেশে। তাই এসব কথা শোনার জন্য আমি এখানে বসে নেই। তোরা এটা বলছে এই দেশের বাইরে যে চৌধুরী পরিবারের শত্রু আছে তারা কারা? আর ইমরান খান শুধু আমাকে কেন মারতে পাঠালো, বৃষ্টিকে কেন নয়? কারণ এখন তো সব সম্পত্তির মালিক বৃষ্টি। এতটুকু বলে থামলো শ্রাবণ। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল লোকগুলোর দিকে। সামনে থাকা লোকটি আবারও বলতে শুরু করলো, আপনি যতটুকু জানতে পেরেছেন আমরাও এতটুকুই জানি।
এর বেশি কিছু জানি না। আমরা প্রফেশনাল কিলার, তাই আমরা শুধু টাকা নিয়ে কাজ করে দিই। এর বেশি ইনফরমেশন জানার কোনো প্রয়োজন হয় না বা জানার চেষ্টাও করি না। তবে ইমরান খানের কাছ থেকে যখন টাকা নিচ্ছিলাম তখন ওনার ছেলে ইমন খান বারবার আমাদের বলেছিল যে বৃষ্টির জন্য কিছু না হয়, সেজন্য একদম সহি সালামতে থাকে আর তাকে যেন সসম্মানে কাজ শেষে তার কাছে পৌঁছে দেই। এতে আমাদের বারবার মনে হচ্ছিল ইমন খান হয়তো বৃষ্টি ম্যাডামকে ভালোবাসে, তাই ওনাকে মারতে দেয়নি। এর চাইতে বেশি আর আমরা কিছু জানি না স্যার। প্লিজ আমাদের ক্ষমা করে দিন, ছেড়ে দিন আমাদের। আর কখনো এই কাজ করব না, আমরা ভালো হয়ে যাব। কথাগুলো বলেই কাঁদতে শুরু করলো লোকগুলো। ওদের কাঁদতে দেখে শ্রাবণ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ওই লোকগুলোর সামনে দিয়ে এদিক থেকে ওদিকে পায়চারি করতে করতে বলল, তোরা আজ অবধি টাকার বিনিময়ে 31 জনকে খুন করেছিস, 10 জনকে গুরুতর আহত করেছিস, আর কত শত মানুষকে ভয় দেখিয়ে তাদের থেকে টাকা নেওয়ার কথা না হয়ে বাদই দিলাম। তোরা এতগুলো খারাপ কাজ করার পরেও যখন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে তোদের নামে কোথাও কোনো রিপোর্টও হয়নি, কারণ তোরা মাস্ক পরে থাকিস কাজের সময়। এত কিছুর পর কিভাবে ভাবলি আমি তোদের ছেড়ে দেব? এতগুলো মানুষের প্রাণের বিনিময় দিতে হবে তোদের। শ্রাবণের কথায় এবার সবাই জোরে জোরে কান্না করতে শুরু করলো। আকুতি মিনতি করে বলতে লাগলো তারা এমন কাজ আর কখনো করবে না, ভালো হয়ে যাবে, নিজেদের শুধরে নেবে। কিন্তু শ্রাবণ ওদের কথা শোনার পাত্র নয়। সে ওদের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি কালো পোশাকধারী লোকগুলোকে অর্ডার করে বলল, জ্ঞান হারিয়ে ফেলে এখানে ফেলে রাখবে ওদের। 3 দিন পানি ছাড়া কোনো খাবার এদের মুখেও দিতে দেবে না। কত মানুষকে খুন করেছে, কত শত মানুষের পরিবার ধ্বংস করে দিয়েছে এরা, সব কিছুর হিসাব দিতে হবে এদের। কথাটা বলেই দরজার দিকে হাঁটতে শুরু করলো শ্রাবণ। দরজার কাছাকাছি পৌঁছে আবারও পেছন থেকে ঘুরে বলল, আর হ্যাঁ, মারার সময় এদের সবার কাছ থেকে জেনে নেবে যে এদের কোথায় কত টাকা জমানো আছে, যাদের পরিবার ধ্বংস হয়েছে এদের কারণে। আমি 3 দিন পর আবার ফিরে আসব, তখন যেন এসে দেখি এদের সকলে ঠিক সেই অবস্থা হয়েছে যেমনটা আমি বলে গেলাম। কথাটা বলেই দরজা দিয়ে বের হয়ে গেল শ্রাবণ। আর পিছন থেকে ভেসে এলো লোকগুলোর আর্তনাদ। রাত 2:28। চারদিকে নীরবতা ছেয়ে আছে। সবকিছুই যেন নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। অনেক দূর থেকে ভেসে আসছে শিয়ালের আবছা ডাক, সেই সাথে বাইরে বাতাসের হালকা শস্য শব্দ। বিছানার উপর ঘুমিয়ে আছে বৃষ্টি, গভীর ঘুমে আচ্ছন্ন সে। হঠাৎ দরজার শব্দে ঘুম ভেঙে যায় তার। সে ঘুমু ঘুমু চোখের সামনে তাকাতেই দেখে শ্রাবণ পা টিপে টিপে দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। শ্রাবণকে এভাবে চোরের মতো রুম থেকে বেরিয়ে যেতে দেখে ভীষণ অবাক হয়ে যায় বৃষ্টি। যে লোকটা কিনা পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, সবসময় সিংহের মতো দাপট নিয়ে চলে, সেই ছেলেটা এত রাতে এভাবে পা টিপে টিপে কোথায় যায়? কথাটা ভেবে ভীষণ অবাক হয়ে যায় বৃষ্টি। কিন্তু শ্রাবণের পিছু নেওয়ার সাহসটা যেন মনে মনে কোনোভাবেই আসে না তার। তবুও মনের চটফটানিটাকেও দমিয়ে রাখতে পারে না সে। রাত প্রায় 10টার দিকে কোথা থেকে যেন ক্লান্ত হয়ে ফিরেছে শ্রাবণ। তারপরেই গোসল করে কিছু না খেয়েই শুয়ে পড়েছে। বৃষ্টিও চুপচাপ শুয়ে পড়েছিল তখনই। শ্রাবণ আসার পর তার সাথে কোনো প্রকার কথা বলেনি, কিন্তু এত রাতে কোথায় যায় সে এটা তাকে জানতেই হবে। যত ভয়ই করুক না কেন, মনের মাঝে প্রবল ভয় নিয়ে বিছানা থেকে নামলো বৃষ্টি। তারপর দুরু দুরু বুক নিয়ে পা টিপে টিপে যেতে লাগলো শ্রাবণের পিছু পিছু। বৃষ্টি শ্রাবণের পিছু নিতে নিতে খেয়াল করলো শ্রাবণ এদিক ওদিক বারবার দেখতে দেখতে চোরের মতো ধীরে ধীরে স্টোর রুমের দিকে যাচ্ছে। ওদিকে স্টোর রুম বললেও ভুল হবে। বাড়িতে বিশাল বড় একটা স্টোর রুম থাকলেও তার দাদু একটা আলাদা স্টোর রুম বানিয়ে নিয়েছিল, যে রুমে কখনো কাউকে প্রবেশ করতে দিত না, এমনকি পরিবারের কাউকেও দিত না। কেউ জানেও না সেই রুমটার মাঝে কি আছে। ওই রুমের দরজা সবসময় তালা বন্ধ করা থাকতো, আর সেই তালাটা খুলতে পারতো শুধু ওর দাদু। ওই তালাটাও ছিল বেশ অদ্ভুত, যেটা কোনো চাবি দিয়ে নয়, বরং একটি কার্ডের মাধ্যমে খুলতে হতো। আর সেই কার্ডটা শুধুমাত্র তার দাদুর কাছেই থাকতো, অন্য কারো কাছে নয়। ওর দাদু ওই রুমে যখন প্রবেশ করতো তখন আশেপাশে কাউকে থাকতে দিত না। কিন্তু এই রুমের কথাটা শ্রাবণ কিভাবে জানলো? আর সে ওই রুমের দিকে কেন যাচ্ছে? এসব কথা ভেবেই যেন আরো বেশি অবাক হতে লাগলো বৃষ্টি। তাকে জানতেই হবে এসব কিছুর রহস্য। তাই সে পা টিপে টিপে শ্রাবণের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু বেশ কিছুটা সময় ওই রুমের কাছে এগিয়ে যেতেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। শ্রাবণ যেন হঠাৎ করেই বৃষ্টির চোখের সামনে থেকে উধাও হয়ে গেল।
যেন হাওয়ার সাথে মিলিয়ে গেল সে। জায়গাটা বেশ অন্ধকার থাকায় আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না। এতে বৃষ্টি বেশ ঘাবড়ে গেল। শ্রাবণকে সে এমনিতেও ভয় পায়, আর এখন যেন তাকে কোনো ভূত প্রেত ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তার। বৃষ্টি ভয়ে দরদর করে ঘামতে লাগলো। তখনই ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো সে। যখনই ভয়ে চিৎকার দেওয়ার জন্য মুখ খুলবে তখনই ওর মুখটাকে হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো কেউ একজন। এতে ভয়ে বৃষ্টির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। সে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে পিছন দিকে ফিরে তাকাতেই খেয়াল করলো শ্রাবণ দাঁড়িয়ে আছে, তার মুখের রহস্যময় হাসি। শ্রাবণ ওর কানের কাছে মুখ নিয়ে এসে দুষ্টু সুরে বলল, এভাবে আমার পিছু নিয়েছো কেন? আমাকে ডাকলেই হতো, আমি কোলে করে সাথে নিয়ে আসতাম। নাকি ভয় পেয়েছিলে যে তোমার স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক করে তার রুমে যাচ্ছে? বাহ, এত ভালোবাসো আমায়, সেটা মুখে কেন বলো না? এখন তো আমার গান গাইতে ইচ্ছে করছে। এতটুকু বলেই বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ। ছাড়া পেয়ে বৃষ্টি এমনভাবে হাঁপাতে লাগলো যেন এতক্ষণ ওর নিঃশ্বাস আটকে ছিল। সেই সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে অসম্ভব ভয় পাচ্ছে সে শ্রাবণকে দেখে। ওর ভয়ের কারণটা বুঝতে পেরে বাঁকা হেসে ওর পাশে গিয়ে কাছাকাছি দাঁড়িয়ে শ্রাবণ বলল, আমাকে দেখে এত ভয় পাওয়ার কিছু নেই জান। আমি কোনো ভূতপ্রেত বা জিন রাক্ষস নই যে তোমার খায়ার মুটকে দেব। আমি তোমার স্বামী, যাকে তুমি নিজের ইচ্ছায় ভালোবেসে বিয়ে করেছো সুইট হার্ট। কথাটা বলে বৃষ্টিকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল শ্রাবণ। তারপর বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে রুমে ফিরে এলো। ওকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, এরপরে এভাবে পিছু নেওয়ার চেষ্টা করো না। প্রয়োজন হলে বলো, আমি আদর করে সাথে নিয়ে যাব। তা না হলে হতে পারে কোনো বিপদে পড়ে যাবে। এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কথাগুলো বলে ওকে শুইয়ে দিয়ে আবার সোফার উপর গিয়ে শুয়ে পড়লো শ্রাবণ। তারপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু এদিকে বৃষ্টির ঘুম যেন হারাম হয়ে গেল। সে কোনোভাবে আর ঘুমাতে পারছে না। তার বারে বারে মাথার মধ্যে নানান রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না শ্রাবণ কোনো মানুষ। কারণ এখন তার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে গেল সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। চোখের সামনে কিভাবে একজন লোক সামনে থেকে গায়েব হয়ে পেছন দিকে থেকে আসতে পারে, এটা সম্ভব নয়। বৃষ্টি কিছুতেই মানতে পারছে না। ও ভাবছে ও কোনো জিন বা অশরীরের সাথে সংসার করতে শুরু করেছে, যার শেষ পরিণতি হবে ওর মৃত্যু। ইমরান খান আর ইমন পাশাপাশি সোফার উপর বসে কোনো কিছু নিয়ে কথা বলছিল। এমন সময় বাড়ির একজন কাজের লোক দৌড়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, একজন লোক এসেছে। আমরা বারবার মানা করার সত্ত্বেও সে বাসার মধ্যে ঢুকে পড়েছে। এখন এখানে আসছে, বলছে আপনার সাথে কি দরকার আছে। লোকটির কথার উত্তরে কিছু বলবে তার আগেই বাসার মাঝে ঢুকে পড়ল শ্রাবণ। চোখে তার সানগ্লাস আর মুখে রহস্যময় বাঁকা হাসি। ওকে দেখে ইমন এবং ইমরান খান দুজনেই ভীষণ রেগে গেল। সোফায় থেকে উঠে দাঁড়াতেই শ্রাবণ সরাসরি এসে ওদের সামনাসামনি সোফার উপর পায়ের উপর পা তুলে বসে পড়ল। তারপর চোখের সানগ্লাসটা খুলে সামনের টেবিলের উপর রেখে ইমন এবং ইমরান খানকে ইশারায় বসতে বলল। কিন্তু ইমন না বসে প্রচন্ড রাগান্বিত হয়ে চিৎকার করে বলল, তোর সাহস হয় কি করে আমার বাসার মধ্যে এভাবে ঢোকার? সিকিউরিটি, সিকিউরিটি, তোমরা কে কোথায় আছো? একে বাসার মধ্যে ঢুকতে দিলে কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও একে। ওর কথার উত্তরে শ্রাবণের মাঝে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। সে ভাবলেশীন ভাবে মোবাইলটা বের করে টেপাটেপি শুরু করে দিল। ওকে এমন ভাব করতে দেখে রাগটা যেন মাথায় চড়ে গেল ইমনের। সে আরো বেশি রেগে গিয়ে কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে ইমরান খান ইশারায় বসতে বলল। তারপর শ্রাবণের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, এভাবে এখানে আসার মানে কি? কি চাই তোমার? ওনার কথায় কোনো উত্তর দিল না শ্রাবণ। মোবাইলে একটা ভিডিও ওয়ান করে ওনার সামনে ধরল, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই 22 জন লোককে চেয়ারে বেঁধে প্রশ্ন করা হচ্ছে, আর তার সবকিছু স্বীকার করেছে ইমরান খানের ব্যাপারে। ইমরান খান তাদের টাকা দিয়েছিল শ্রাবণকে মারার জন্য, সেটাও বলেছে। ভিডিওটা দেখতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ইমরান খানের। সে দাঁড়ানো থেকে থপ করে সোফায় বসে পড়ল। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, এসবের মানে কি? এটা দেখে কি বোঝাতে চাইছো তুমি? ওনার কথার উত্তরে একটি বাঁকা হাসি দিল শ্রাবণ। তারপর পেছন দিকে ঘুরে একজন কাজের লোককে ইশারা করে ডেকে বলল, এই যে তুমি আমার জন্য এক কাপ চিনি ছাড়া কড়া করে ব্ল্যাক কফি নিয়ে আসবে প্লিজ। শ্রাবণের কথায় কাজের লোকটা বেশ অবাক হলো। ইমরান খানের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলে সে ইশারায় কফি আনতে বলল। লোকটা চলে যেতেই ইমরান খানের দিকে তাকিয়ে অলস ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসলো শ্রাবণ। তারপর শান্ত গলায় বলল,
কি বোঝাতে চাইছি সেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন মিস্টার ইমরান খান। তাহলে শুধু শুধু এই না বোঝা নাটক করে কি লাভ বলুন? দেখো শ্রাবণ, আমি এত ভনিত পছন্দ করি না। যা বলো সরাসরি বলো, কি চাই তোমার? আপনি আমাকে হাসালেন মিস্টার ইমরান খান। আপনার কাছে এমন কি আছে যা আমাকে দিতে পারবেন? এই শ্রাবণের আপনার কাছে কিছুই চাওয়া নেই। তবে হ্যাঁ, আপনি যদি চান তাহলে এই ভিডিওটা আপনার ইলেকশনের ঠিক আগ মুহূর্তে আমি প্রত্যেকটা নিউজ চ্যানেলে ছড়িয়ে দিতে চাই। একটা অচেনা নিরীহ ছেলেকে হত্যা করার জন্য যে মানুষটা এতগুলো প্রফেশনাল কিলার ভাড়া করতে পারে, এমন মানুষকে ইলেকশনে জিতিয়ে দিলে দেশের অবস্থা কেমন হতে পারে সেটা তো দেশবাসী জানা দরকার, তাই না? ওর কথায় যেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ইমরান খানের। সে সামনের টেবিলে থাকা গ্লাসের পানিটা ঢকঢক করে খেয়ে ফেললো। ওনাকে এমন করতে দেখে মুচকি হাসলো শ্রাবণ। তারপর হাতের ফোনটা সামনের টেবিলের উপর রেখে পেছনে হেলান দিয়ে আরামে বসে পড়লো। তখনই সুযোগ বুঝে ইমন উঠে গিয়ে শ্রাবণের সামনে থাকা ফোনটা হাতে নিয়ে এক আছাড় মেরে চুরমার করে ফেললো। এখন কি করবি তুই? একবার নয়, হাজারবার খুন করতে পাঠাবো তোকে আমরা। যতক্ষণ না তুই না মরছিস আমাদের শান্তি নেই। আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। তোকে এখানেই শেষ করে ফেলবো। ওর কথা শুনে শ্রাবণ এমন ভাব করলো যেন কিছুই হয়নি। সে আরো আরামদায়ক ভঙ্গিতে সোফার উপর পা তুলে বসলো। তারপর হাই তুলতে তুলতে আলসে গলায় বলল, কি বলতো ইমন, বাঘের বাচ্চা যেমন বাঘ হয় তেমনি গাধার বাচ্চা গাধাই হয়। তুই যে একটা গাধা সেটা তুই খুব সহজেই প্রমাণ করলি। তোর কি মনে হয় আমি ভুলবশত মোবাইলটা টেবিলের উপর রেখেছি? আরে গাধা, আমি ইচ্ছা করে টেবিলের উপর মোবাইলটা রেখেছি যাতে তোর ওই ফালতু রিয়াকশনটা দেখতে পারি। আসলে কি বলতো, এমন ফালতু রিয়াকশনটা দেখতে না আমার বেশ মজা লাগে। ফোনটা ভাঙার আগে কি একবারও তোর মনে হয়নি যে আমি যদি একবার এমন ভিডিও বানাতে পারি তাহলে আবারও পারবো? আর শুধু পারবোই না, বরং এর চাইতেও আরো বেশি কিছু বলিয়ে ভিডিও বানাতে পারবো, কারণ ওই লোকগুলো এখনো আমার কাছেই বন্দী। ওর কথায় যেন তেলে বেগুনে জ্বলে উঠলো ইমন। সে রেগে কিছু বলতে গেলে ইমরান খান তাকে থামিয়ে দিয়ে ইশারা করে উপরে চলে যেতে বলল। ইমন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে রেগে ফোঁসফোঁস করতে করতে উপরতলায় চলে গেল। তখন ইমরান খান শ্রাবণের একটু কাছে এসে দাঁড়ালো। তারপর বলল, বলো কি চাই তোমার? কেন করছে এমন? আর তাছাড়া ওরা যা আমার নামে বলছে, ও কি প্রমাণ আছে যে ওরা সত্যি বলছে? হতে তো পারে ওরা মিথ্যা কথা বলছে, বা তুমি ওদের দিয়ে জোর করে বলাচ্ছ। ওনার কথা শুনে শ্রাবণ হাতে তুড়ি দিতে হাসতে লাগলো। এমন ভাব করতে লাগলো যেন ইমরান খান কোনো জোকস বলেছে। ওর এমন কাণ্ডে ভীষণ অবাক হলেন ইমরান খান। সেই সাথে ভেতর থেকে একটা ভয়ও কাজ করতে লাগলো তার। শ্রাবণ হাসতে হাসতে বলতে লাগলো, আপনি আবারও প্রমাণ করলেন যে আপনি সত্যি ইমনের বাবা। কারণ একটু আগেই বললাম না যে গাধার বাচ্চা কখনো মানুষ হয় না, সেও গাধাই হয়। তেমনি ইমন যেমন একটা গাধা, আপনি তার বাপ হিসাবে বড় গাধা। আপনি কিভাবে ভাবলেন যে ওদের কথা পুলিশ বিশ্বাস করবে না, যারা কিনা আজ অবধি মোট 31টা খুন করেছে, শত শত মানুষের সামনে আমাকেও মারতে এসেছিল? তাহলে তারা যদি আপনার নামে সাক্ষী দেয়, তাও আবার একজন নয়, পুরো 22 জন। আপনি কিভাবে পুলিশের হাত থেকে বাঁচবেন? শ্রাবণের এমন কথা শুনে যেন এবার গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো ইমরান খানের। সে দরদর করে ঘামতে শুরু করলো। তার পেশারও নিমিষের মধ্যে হাই হয়ে শুরু করলো। ওনাকে এমন উত্তেজিত হতে দেখে শ্রাবণ উঠে দাঁড়ালো। ওনার মুখের কাছে মুখ নিয়ে এসে গম্ভীর গলায় বলল, ভয় পাবেন না মিস্টার ইমরান খান, আমি এমন কিছুই করব না। আর আপনাকে পুলিশের হাতে তুলে দিচ্ছি না, কেননা আপনার মতো এমন পচা পুকুরের পুঁটি মাছ শিকার করতে এই শ্রাবণ পছন্দ করে না। সে গভীর সমুদ্রের শার্ক শিকার করতে ভালোবাসে, আর আপনি তার হাতের পুতুল হয়ে ওদের হয়ে কাজ করছেন। আর হ্যাঁ, এরপর আমার বা বিশ্বের উপরে কোনো রকম আক্রমণ করার চিন্তা করার আগে ভেবে নেবেন এই শ্রাবণ কি করতে পারে। গুড বাই। কথাগুলো বলেই টেবিলের ওপর থেকে সানগ্লাসটা তুলে চোখে পড়ে বাইরের দিকে রওনা হলো শ্রাবণ। তখনই এক কাপ কফি হাতে বাড়ির কাজের লোকটা শ্রাবণের সামনে ধরলো। কফিটা দেখে মুচকি হেসে শ্রাবণ বলল, এটা এখন আমার নয়, তোমার মালিকের জন্য বেশি জরুরি, তাকে নিয়ে দাও, তার মাথার টেনশনগুলো কমবে। কথাটা বলেই দরজার দিকে পা বাড়ালো সে। তখনই পেছন থেকে ইমরান খান প্রশ্ন করে উঠল, তুমি এত কিছু কিভাবে জানো? কে তুমি? তার প্রশ্নে শ্রাবণ থমকে দাঁড়িয়ে পেছন দিকে ঘুরে সানগ্লাসটা খুলে রহস্যময় হাসি দিল। তারপর আবারও কোনো কথা না বলে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। ইমরান খান সোফার উপর ধপ করে বসে পড়ে মনে মনে বলল, কে এই ছেলে? কি তার পরিচয়? সে এতটা রহস্যময় কেন? কোথায় থেকে একে জোগাড় করেছিল আহমদ চৌধুরী? কি করে সরাবো একে আমাদের রাস্তা থেকে? কথাগুলো মনে মনে ভেবে দরদর করে ঘামতে শুরু করলো ইমরান খান। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা চিন্তা করলো।
পকেট থেকে ফোনটা বের করে দ্রুত কাউকে একটা ফোন দিল। ফোনটা রিসিভ হতেই উত্তেজিত হয়ে শ্রাবণের সকল কথাগুলো বলল। তারপর ওই পাশ থেকে উত্তর পেয়ে হঠাৎ মুখে হাসি ফুটে উঠল তার। সব রকম ক্লান্তি যেন দূর হয়ে গেল। সে খুশি হয়ে ফোনটা কেটে দিল। তারপর খুশিতে গদগদ হয়ে উপরতলায় ইমনের কাছে চলে গেল। কয়েক মাস পর, এই কয়েকটা মাসে বদলে গেছে অনেক কিছুই। ইমরান খানের বাসা থেকে সেদিন আসার পর শ্রাবণের উপর আরো বেশ কয়েকবার অ্যাটাক করার চেষ্টা হয়। তবে এবার কোনো লোক দিয়ে নয়, বরং গাড়ির ব্রেক ফেল করে বা গাড়ির নিচে টাইম বম সেট করে ওকে মারার চেষ্টা করে তারা, কিন্তু কোনোভাবেই সফল হয় না। প্রতিবারই শ্রাবণ নিজের বুদ্ধির দ্বারা অনায়াসেই বেঁচে যায়। আর সেই সাথে ইমরান খানকে ধমকি দিতেও ভুল করে না। কিন্তু যেদিন থেকে বৃষ্টির 22 বছর পূর্ণ হয়েছে এবং চৌধুরী পরিবারের সকল সম্পত্তির মালিক সে হয়ে গেছে, সেদিন থেকে আর কোনো রকম অ্যাটাক হয়নি শ্রাবণ বা বৃষ্টির উপর। সবকিছুই যেন একদম স্বাভাবিক চলছে। তবে এই ব্যাপারটা ভীষণভাবে ভাবাচ্ছে শ্রাবণকে। সে বেশ ভালোভাবেই জানে শত্রুদের এভাবে চুপ করে থাকার মানে হলো বড় কোনো ষড়যন্ত্রের আভাস। তবে শ্রাবণও বসে নেই। বৃষ্টির 22 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সে সবসময় ব্যস্ত থাকে ল্যাপটপ ও ফোনে। সবসময় যেন কারোর সাথে কথা বলে, মিটিং করে সে। তবে কি করে কি বলে তার কোনো কিছুই জানে না বৃষ্টি বা অন্য কেউ। এই কয়েক মাসে বৃষ্টির মাঝেও বেশ পরিবর্তন হয়েছে। সে আর আগের মতো শ্রাবণকে ঘৃণার চোখে দেখে না, ভয়ও করে না তেমন। তবে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে বৃষ্টির মাঝে, যেটা শ্রাবণ বেশ ভালোভাবেই বুঝতে পারে। মাঝে মাঝে ওর খুব ইচ্ছে করে বৃষ্টিকে স্ত্রী হিসেবে ভালোবাসতে, কিন্তু কখনোই শ্রাবণ মুখ ফুটে নিজে থেকে এগিয়ে যায় না। কারণ সে ভালো করেই জানে বৃষ্টি এখনো তাকে মেনে নিতে পারেনি। যেদিন সে মন থেকে মেনে নিতে পারবে সেদিনই নিজেকে স্বামী হিসেবে তার সামনে প্রদর্শন করবে, তার আগে নয়। সকাল 11টা 5 মিনিট। সোফায় বসে খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কিছু একটা করছে শ্রাবণ। পাশেই টেবিলের উপরে একটি কফি মগে কফি রাখা। কাজের ফাঁকে ফাঁকে সেখান থেকে একটু পরপর এক চুমুক করে কফি খাচ্ছে সে। তারপর আবারও মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ বৃষ্টি সেই রুমে প্রবেশ করে গলা খাকারি দেয়। ওর কণ্ঠ শুনে শ্রাবণ ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে এক নজরে বৃষ্টির দিকে তাকায়। দেখে সে দরজার কাছে দাঁড়িয়ে থেকে ওড়নার সাথে নিজের হাতের আঙ্গুল পেঁচাচ্ছে আর চোখে ওর দিকে তাকাচ্ছে। শ্রাবণ মুচকি হাসে। সেটা বৃষ্টির দৃষ্টিগোচর হওয়ার আগে আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে চাপা গলায় জিজ্ঞেস করে, এভাবে দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে? বৃষ্টির কাছ থেকে এমন উত্তর শুনে বেশ অবাক হয় শ্রাবণ। বৃষ্টি মূলত ওর সাথে কথা বলে না, তাই সাথে সাথে সে ল্যাপটপটা বন্ধ করে রেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠে দাঁড়াতে দেখেই বৃষ্টি পেছনে পেছতে গিয়ে ঠাস করে দরজার সাথে মাথায় বাড়ি খায়। শ্রাবণ দ্রুত দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলে, কোথাও লেগেছে তোমার? তুমি এইভাবে পিছাচ্ছিলে কেন? দেখি কোথায় লাগলো। কথাগুলো বলেই বৃষ্টিকে ধরতে গেলে সে কয়েক পা পিছিয়ে গিয়ে দ্রুত বলে উঠল, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ওর কথায় থমকে গেল শ্রাবণ। এক পা পিছিয়ে এসে চাপা গলায় জিজ্ঞেস করলো, বলো, কি বলতে এসেছিলে? আপনি নুডলস রান্না করতে পারেন? আমার খুব নুডলস খেতে ইচ্ছে করছে, তবে কাজের লোকদের হাতের না, নিজের হাতের বানানো। আমাকে একটু শিখিয়ে দেবেন প্লিজ? বৃষ্টির কথায় যেন ভীষণ রকমের অবাক হলো শ্রাবণ। সে বুঝতে পারছে না বৃষ্টি এতটা বদলে গেল কিভাবে। যে মেয়েটি একটু আগে পর্যন্ত কথা বলেনি তার সাথে, নিজে ইচ্ছে করে এগিয়ে না গেলে কখনো কথার উত্তর দিত না, সেই মেয়েটি নিজ থেকে কথা বলছে, তাও আবার রান্না শেখাতে বলেছে। শ্রাবণ মুচকি হাসলো, তারপর আদুরে গলায় বলল, আমি সবকিছুই রান্না করতে পারি, চলো আমি রান্না করে দিচ্ছি, তুমি যেমন চাও তেমন করে। না, আপনাকে রান্না করতে হবে না, আপনি শুধু দেখিয়ে দেবেন, আমি নিজেই রান্না করব। আচ্ছা চলো। কথাটা বলেই বৃষ্টিকে সাথে নিয়ে কিচেনে গেল শ্রাবণ। সেখানে গিয়ে বাড়ির কাজের লোকদের সবাইকে বের করে দিল। তারপর নুডলস বের করে সবকিছু একে একে বুঝিয়ে দিতে লাগলো কিভাবে রান্না করতে হয়। বৃষ্টি শ্রাবণের দেখানো অনুযায়ী রান্না করতে লাগলো, কিন্তু যখন সিদ্ধ নুডলস তেলে ছেড়ে দিবে তখন খুব ভয় পেতে লাগলো সে। শ্রাবণ ব্যাপারটা দেখে খুব মজা পাচ্ছে। সে পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, কিন্তু সাহায্য করতে এগিয়ে আসছে না, কারণ সে চায় বৃষ্টি নিজে নিজে সবকিছু করতে শিখুক কারো সাহায্য ছাড়া। বৃষ্টি এবার অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকালো। শ্রাবণ তবুও পাশে এগিয়ে গেল না বা ইচ্ছে করে সাহায্য করতে চাইল না। সে মনে মনে আশা করছে বৃষ্টি তার কাছে সাহায্য চাইবে,
কিন্তু ও তা না করে রাগের বশে উপর থেকে ঠাস করে কড়াইয়ের মধ্যে নুডলসগুলো ছেড়ে দিল। সাথে সাথে কিছুটা গরম তেল ছিটকে এসে বৃষ্টির হাতের উপর পড়লো। সে চিৎকার করে উঠতেই শ্রাবণ পাগলের মতো ছুটে গিয়ে ওর হাতটা ধরে পানির নিচে ধরলো। ফ্রিজ থেকে বরফ বের করে সেখানে ধরে উত্তেজিত গলায় বলল, কতবার বললাম আমি বানিয়ে দিই, তুমি খেয়ে নেবে। সেটা পারো না, সেটা কেন করতে চাও? আমার কাছে সাহায্য চাইলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ওর কথার উত্তরে বৃষ্টির নাক টেনে টেনে ছোট বাচ্চাদের মতো কান্না করতে করতে আস্তে করে বলল, আসলে আমি চেয়েছিলাম আপনাকে নিজের হাতে নুডলস রান্না করে খাওয়াতে, যেভাবে আম্মু আব্বুকে রান্না করে খাওয়াতো। ভেবেছিলাম আপনি আমার হাতে ধরে সাহায্য করবেন, কিন্তু আপনি আমার পাশে দাঁড়িয়ে থেকে আমার মজা নিচ্ছিলেন, তাই অভিমান করে নুডলস এভাবে ঢেলে দিয়েছি। কথাটি অভিমান গলায় বলেই আবার নাক টেনে টেনে বাচ্চাদের মতো কান্না শুরু করলো বৃষ্টি। ওর মুখের এই কথাটা যেন তীরের মতো গিয়ে শ্রাবণের বুকের বাপাসটায় বিঁধল। সে মায়াভরা নজরে বৃষ্টির দিকে তাকিয়েই রইল বেশ কিছুক্ষণ। তারপর বৃষ্টিকে আলতো করে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, সরি জান, আমি বুঝতে পারিনি। আমি চেয়েছিলাম তুমি সবকিছু নিজ থেকে করতে শেখো বা আমার কাছে সাহায্য চাও, কিন্তু তুমি যে... এতটুকু বলে একটু থামলো শ্রাবণ। তারপর বৃষ্টিকে বুক থেকে সরিয়ে নিজের কান ধরে মাথা নিচু করে বলল, সরি জান, আর কখনো এমন করবো না, প্রমিস। ওর এমন কাণ্ডে কান্না করতে করতে ফিক করে হেসে দিল বৃষ্টি। তারপর লজ্জা মাখা মুখ করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তখনই খেয়াল করলো কড়াইয়ের মধ্যে নুডলসগুলো একদম পুরে কয়লা হয়ে গেছে। বৃষ্টি দ্রুত সেদিকে গিয়ে যেতে চাইলে শ্রাবণ তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে হাতে বরফ ঘষতে থাকো, নইলে ফোসকা পড়ে যাবে। আমি নতুন করে নুডলস বানিয়ে দিচ্ছি, হাত ঠিক হলেও পরে না হয় শিখে নিও। ওর কথা মতো মাথা নেড়ে সায় দিয়ে নিজের হাতে বরফ ঘষতে লাগলো বৃষ্টি। শ্রাবণ গিয়ে চুলা থেকে কড়াইটা নামিয়ে নুডলসগুলো ফেলে দিল। তারপর নতুন করে নুডলস রান্না করলো বৃষ্টি যেভাবে চায় সেভাবে। গরম গরম নুডলস বানিয়ে নিয়ে এসে বৃষ্টির সামনে চামচ দিয়ে তুলে ধরলো শ্রাবণ। বৃষ্টি আর দেরি না করে দ্রুত সেটা মুখে পুরে নিল। তারপর সেটা খেয়ে শ্রাবণের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আপনি তো অনেক ভালো রান্না করেন, নুডলসটা খেতে সত্যি অনেক বেশি মজাদার হয়েছে। শুধু নুডলস নয়, আমি সব রান্নাই অনেক মজাদার ভাবে করতে পারি, কারণ সে 15 বছর বয়স থেকেই নিজের সকল কাজ নিজেই করছি, রান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা, সব। কেন, আপনার মা কোথায় ছিলেন? আপনার পরিবারে কেউ নেই? ওর প্রশ্নের উত্তরে কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল শ্রাবণ। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, তোমাকে আমার ব্যাপারে সবকিছু অনেক আগেই বলে দিতাম বৃষ্টি, কিন্তু এখন আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত বিশ্বাস করো কিনা। যেদিন আমি বুঝতে পারবো তুমি আমাকে বিশ্বাস করো এবং স্বামী হিসেবে মেনে নিয়েছো, সেদিন আমি নিজ থেকেই আমার ব্যাপারে সবকিছু তোমাকে খুলে বলবো। ইটস মাই প্রমিস। কথাটা বলেই নুডলসের বাটিটা বৃষ্টির হাতে দিয়ে শ্রাবণ ওর হাতে মলম লাগানোর জন্য মলম আনতে চলে গেল। ও চলে যেতেই বৃষ্টির মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসলো। একটু পর মলম হাতে ফিরে এসে বৃষ্টির হাতে লাগিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, একটা কথা কি জানো জান, প্রতিটা সম্পর্কের প্রতিটা জায়গায় বিশ্বাসই সবচাইতে বড়। আর এই বিশ্বাসটা যদি কারো উপর একবার সৃষ্টি হয়, তাহলে তাকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ বিশ্বাস করে। কিন্তু সেই বিশ্বাসের মানুষটা যদি একবার বিশ্বাসঘাতকতা করে মন ভেঙে দেয়, তাহলে আর তাকে কখনোই বিশ্বাস করা সম্ভব হয় না, সেটা ভালোবাসার মানুষ হলেও না। আমি তোমাকে বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি, তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই তুমিও আমাকে এইভাবে বিশ্বাস করো আর আমাকে স্বামী হিসেবে মেনে নাও। যখন তুমি আমাকে মেনে নেবে, তখনই তোমাকে সবকিছু বলবো, কারণ বিশ্বাস না থাকলে তোমায় কিছু বলে কোনো লাভ নেই। কথাগুলো বলে মলমটা হাতে নিয়ে সেখান থেকে চলে যেতে নিল শ্রাবণ। তখনই বৃষ্টি বলে উঠল, আমিও আপনাকে বিশ্বাস করতে শুরু করেছি শ্রাবণ। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে বাঁচানোর জন্য, আমার ভালোর জন্যই আমার জীবনে এসেছেন। তাই তো দাদু আপনাকে আমার জীবনে নিয়ে এসেছে। আর সত্যি বলতে এতগুলো দিন আপনার সাথে থাকতে থাকতে আপনার উপর আমার একটা মায়া সৃষ্টি হয়েছে। আমিও আপনাকে ভালোবাসি শ্রাবণ, স্বামী হিসেবে গ্রহণ করতে চাই আপনাকে। বৃষ্টির কথাই যেন শ্রাবণের পা বরফের মতো জমেই গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বৃষ্টি নিজে থেকে তাকে ভালোবাসার কথা বলছে। এটা যেন কল্পনার বাইরে ছিল শ্রাবণের। নিজেকে এত বেশি আনন্দিত লাগছে যা বলার বাইরে। মুহূর্তের মধ্যে যেন শ্রাবণের সকল বুদ্ধি লোপ পেয়ে গেল। সে দৌড়ে এসে বৃষ্টিকে কোলে তুলে নিল, বুকের সাথে শক্ত করে চেপে ধরে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, আই লাভ ইউ বৃষ্টি, আই লাভ ইউ সো মাচ। আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি একদিন ঠিকই বুঝতে পারবে।
রাত 10:15। বড় একটি আয়নার সামনে বসে আছে বৃষ্টি। পাশেই দুজন মহিলা দাঁড়িয়ে বইয়ের মতো করে সাজিয়ে দিচ্ছে তাকে। লাল টকটকে একটি লেহেঙ্গা পরিয়ে, গয়না পরিয়ে অনেক সুন্দর করে সাজানো হচ্ছে তাকে, ঠিক যেন একজন নববধূ। এইমাত্র বিয়ে হয়েছে তার। ওদিকে শ্রাবণ আর বৃষ্টির রুমটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, ঠিক বাসর ঘরের মতো করে। রুমটা দেখে মনে হচ্ছে যেন কোনো ফুলের বাগান। বাসার সবাই আজ ভীষণ খুশি, গার্ড থেকে শুরু করে কাজের লোকেরা। কিন্তু এত কিছুর মাঝেও বৃষ্টির মুখে কোনো হাসি নেই। সেজন্য আকাশ পাতাল কিছু ভাবতে ব্যস্ত। তার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে সে গভীর কোনো চিন্তায় রয়েছে। তাকে যারা সাজাতে এসেছে তারা মনে মনে বেশ অবাক হচ্ছে নতুন বউকে এমন ভাবান্তর অবস্থায় দেখে। তবে কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না তারা, কেননা তারা এ বাসায় ঢোকার আগেই শ্রাবণের ব্যাপারে জেনে এসেছে। বেশ ভালোভাবে জানে কতটা গার্ড দিয়ে রাখা হয় বৃষ্টিকে। তাই কোনো কথা না বলে তারা নিজের কাজ করে যাচ্ছে। বৃষ্টিকে নিজেকে আয়নায় না দেখে সাজগোজের দিকে গুরুত্ব না দিয়ে বারবার বালিশের নিচে থাকা একটি মোটা বইয়ের দিকে তাকাচ্ছে। ওদিকে শ্রাবণ একটি অন্ধকার রুমের মাঝে দরজা জানালার সবকিছু লাগিয়ে দিয়ে বসে আছে। শ্রাবণ ল্যাপটপ হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে ল্যাপটপে কিছু একটা করছে সে। তার কানে লাগিয়ে থাকা ব্লুটুথের মাধ্যমে কারোর সাথে কিছু কথা বলছে। সেজন্য খুবই মনোযোগ দিয়ে কোনো কাজ করছে। তবে কি কাজ করছে সেটা বোঝার উপায় নেই কারো। বাসার চারদিকে শ্রাবণ বৃষ্টির বাসরের আমেজ থাকলেও শ্রাবণের মাঝে কোনো প্রকার আমেজ দেখা যাচ্ছে না। তার মাঝে কোনো উত্তেজনাও কাজ করছে না। বিকেলে বৃষ্টির সামনে যতটা উত্তেজনা দেখিয়েছে সে, তার কিঞ্চিত পরিমাণও কোনো কিছু শ্রাবণের মাঝে নেই এখন। সে যেন কোনো গুরুত্বপূর্ণ কাজে নিজেকে অসম্ভবভাবে ব্যস্ত রেখেছে। এভাবে বেশ অনেকটা সময় কেটে গেল সেই অন্ধকার রুমে বসে। সব কাজ শেষ হতেই ল্যাপটপটা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে দিল শ্রাবণ। তারপর মুখে রহস্যময় এক হাসি ফুটে তোলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বিছানায় পড়ে থাকা শেরওয়ানিটা তুলে গায়ে জড়িয়ে নিল। নিজেকে সাজাতে লাগলো ঠিক নতুন বরের মতো করে। নিজেকে বর সাজিয়ে আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বাঁকা হেসে বলল, ঘায়েল তো আমাকে দেখে অনেক আগেই হয়েছো তুমি, জানবা কি? আজকে আবার নতুন করে ঘায়েল করবো তোমায় আমি। সেই সাথে বের করে আনবো সকল রহস্যের মায়াজাল, কারণ আছে এক বিশেষ দিন। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে বৃষ্টির রুমের দিকে চলে গেল শ্রাবণ। সেখানে গিয়ে দেখলো বৃষ্টির সাজগোজ এইমাত্র শেষ হয়েছে। তাকে সাজানো শেষ করে বাসর ঘরের দিকে নিয়ে আসছিল বিউটি পার্লারের মেয়ে দুটি। শ্রাবণ তাদের সামনে পড়াতেই তারা বৃষ্টির কাছ থেকে সরে দাঁড়ালো। শ্রাবণ তাদের ইশারা করে চলে যেতে বলতেই মেয়ে দুটি দ্রুত রুম থেকে বেরিয়ে চলে গেল। মেয়ে দুটি চলে যেতেই শ্রাবণ বৃষ্টির দিকে পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে মুচকি হাসলো। আজকে তার প্রিয়সীকে অসম্ভব সুন্দর লাগছে, যেন কোনো ডানাকাটা পরী চাইতে কম নয়। শ্রাবণ বেশ কিছুক্ষণ তার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে রইল। তারপর হালকা গলা খাকারি দিয়ে বলল, তুমি রুমে গিয়ে বসো, আমি একটু পর আসছি। শ্রাবণের কথার উত্তরে মুখে কোনো উত্তর দিল না বৃষ্টি। সে মাথা নেড়ে সাই দিয়ে প্রথমে বিছানার কাছে চলে গেল। তারপর বালিশের নিচ থেকে সেই বইটা বের করে বুকের সাথে জড়িয়ে নিয়ে বাসর ঘরের দিকে হাঁটতে শুরু করলো। ওকে চলে যেতে দেখে শ্রাবণ আবারও একটা রহস্যময় হাসি দিল। মনে মনে কিছু একটা ভেবে মুখটা গম্ভীর করে চোয়াল শক্ত করে ফেললো। একটু পর দরজার কাছে এগিয়ে এসে দেখলো বৃষ্টি রুমে গিয়েছে কিনা। যখন দেখলো ও চলে গেছে আর আশেপাশে কেউ নেই, তখন আবার রুমের মধ্যে প্রবেশ করলো শ্রাবণ। তারপর ফোনটা বের করে হাতে নিয়ে সেটাতে কোনো একটা নাম্বার ডায়াল করে কানের কাছে ধরলো। ফোন রিসিভ হলে কিছু একটা বলে মুখে সব সময় হাসি ফুটিয়ে তুলল। তারপর ফোন পকেটে রেখে রওনা দিল বাসর ঘরের দিকে। দরজা দিয়ে প্রবেশ করতেই দেখলো বৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে ওই বইটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে ওড়না নিয়ে নিজের আঙ্গুল পেঁচাচ্ছে। তার চেহারায় ভীষণ অস্বস্তি ফুটে উঠেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রকম ঘাবড়ে আছে সে। ওকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবার রহস্যময় হাসি দিল। তারপর হালকা গলা খাকারি দিতেই বৃষ্টি তার দিকে ঘুরে তাকালো। শ্রাবণ কোনো কথা না বলে এক পা করে এগিয়ে যেতে লাগলো তার দিকে। এতে বৃষ্টি যেন আরো বেশি ঘাবড়ে গেল। সে পিছন দিকে ফিরতে চাইলে আয়নার সাথে আটকে চমকে উঠল। উত্তেজিত গলায় বলল, আপনি আপনি এদিকে এগিয়ে আসেন কেন? ওর এমন কথায় থমকে দাঁড়ালো শ্রাবণ। ভ্রু কুঁচকে বলল, এগিয়ে আসছি মানে? আজ আমাদের বাসরাত ভুলে গেছো জান? এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন? আর এত ভয় পাচ্ছ কেন তুমি? তুমি না আমাকে ভালোবাসো, আমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে চাও, তাহলে দূরে কেন? কাছে আসো।
আজ না আমাদের মিলনের রাত, তাই তো এত আয়োজন। কথাগুলো বলে বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো শ্রাবণ। বৃষ্টি কি করবে বুঝতে পারছে না, সে কোনোভাবেই এই সময়টাকে মেনে নিতে পারছে না। শ্রাবণ যখনই তার একদম কাছাকাছি চলে আসলো, তখনই সে আর দেরি না করে দ্রুত তাকে পাশ কাটিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালাটা খোলা, বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে জানালার পর্দাগুলো বারবার উড়ে যাচ্ছে। বৃষ্টিকে এভাবে সরে যেতে দেখে শ্রাবণ গম্ভীর গলায় বলল, কি হলো জান, আমায় দেখে ভয় পাচ্ছ কেন? তুমি কি আমায় ভালোবাসো না, নাকি আমার সাথে বাসরাত মেনে নিতে পারছো না? এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? শ্রাবণের কথায় কোনো উত্তর দিল না বৃষ্টি। সে দ্রুত হাতে থাকা বইটার সামনে এগিয়ে ধরলো। তারপর বইয়ের পাতা উল্টাতেই দেখলো তার মাঝে একটি পিস্তল রাখা। বইয়ের পাতাগুলো অনেক সুন্দর করে কেটে তার মাঝে পিস্তল রাখা হয়েছে। বাইরে থেকে দেখলে বোঝা যাবে না এর মাঝে এমন জিনিস রাখা আছে। বৃষ্টি সেটা দ্রুত হাতে নিয়ে বইটা পাশে ছুঁড়ে ফেললো। তারপর শ্রাবণের দিকে পিস্তল তাক করে ধরলো। বৃষ্টির এমন কাণ্ডে বেশ অবাক হলো শ্রাবণ। সে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। তখনই বৃষ্টি কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে নিজের স্বামী হিসেবে কখনোই মেনে নিইনি। আপনি কিভাবে ভাবলেন আমি আপনার সাথে বাসর করব? আপনাকে আমি ঘৃণা করি শ্রাবণ, কখনোই ভালোবাসিনি। আপনি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন। মুক্তি চাই আমি আপনার কাছ থেকে, কিন্তু আপনাকে না মারলে তো আমার মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই এত নাটক করতে হয়েছে। আমি আপনাকে খুন করব, আর খুন করে আপনার থেকে মুক্তি পাবো শ্রাবণ। আজ আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওর কথায় যেন স্তব্ধ হয়ে গেল শ্রাবণ। সে চুপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিস্মিত নজরে বৃষ্টির দিকে তাকিয়েই রইল। ওকে চুপ থাকতে দেখে বৃষ্টি আবার কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি অনেক চেষ্টা করেছি আপনার থেকে মুক্তি পেতে, কিন্তু আপনি আমাকে মুক্তি দেননি। শুধু প্রতিদিন রাস্তা খুঁজেছি যেন আপনার থেকে পালিয়ে বাঁচতে পারি। আপনি আমার পুরো পরিবারকে শেষ করেছেন। এখন আমার সাথে বিয়ের নাটক করছেন শুধুমাত্র আমার সকল সম্পত্তির আশায়। আমি সব জানি শ্রাবণ, সব কিছু জানি আমি। তাই আপনাকে খুন করে আমি আমার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেব। আপনাকে আজ মেরে ফেলব। আপনার বাঁচার কোনো অধিকার নেই। ওর কথায় শ্রাবণ ওর দিকে ধীর পায়ে এগোতে এগোতে বলল, দেখো বৃষ্টি, তুমি ভুল করছো। তুমি যদি এমন কিছু করো তাহলে তোমার জীবনে এর চাইতে বড় ভুল আর দ্বিতীয় কিছু হবে না। তুমি আমাকে গুলি করার সাথে সাথে আমার বিশ্বাসটুকু হারাবে, আর সেই সাথে সবচাইতে বড় শত্রুর হাতে গিয়ে পড়বে। তোমার শত্রু আমি নই, তোমার শত্রু ওই ইমরান খান ও তার ছেলে ইমন খান। আমি শুধু তোমাদের আসল শত্রুকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমার কথা শোনো, এভাবে পাগলামি করো না। মিথ্যা বলছেন আপনি। আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। বাঁচার জন্য এত আকতি মিনতি করছেন, তাই না? ইমরান আঙ্কেল আমাকে সব বলেছে। উনি বলেছে আপনি কিভাবে আমার পুরো পরিবারকে হত্যা করেছেন শুধুমাত্র আমার সম্পত্তির লোভে। আর এখন ওনাকে আমার চোখে খারাপ বানাতে চাইছেন। আপনি চান আপনার কথা বিশ্বাস করে ওদের শত্রু ভাবি, কিন্তু আমি ছোট্টবেলা থেকেই ওনাকে চিনি। উনি কোনোদিনও আমাদের ক্ষতি করতে পারে না। আপনি মিথ্যে বলছেন। আপনি একজন মিথ্যেবাদী। আমার জীবনটা ধ্বংস করে দিতে এসেছেন। আমার দাদুকে খুন করেছেন আপনি। আপনাকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ওর কথার উত্তরে শ্রাবণ প্রচন্ড রেগে গিয়ে ওর দিকে এগোতে চাইলে বৃষ্টি ঠাস ঠাস করে দুটো গুলি চালিয়ে দিল। গুলি দুটি গিয়ে ঠিক শ্রাবণের বুকের ডান পাশে গিয়ে লাগলো। সাথে সাথে ফ্লোরে বসে পড়লো শ্রাবণ। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো তার। সে রক্তাক্ত হাত নিয়ে বৃষ্টির দিকে ইশারা করে ডেকে বলল, বৃষ্টি, তুমি ভুল করছো। নিজের পায়ে নিচে কুড়াল দিচ্ছ। এমন ভুল করো না, যেও না। তুমি অনেক বেশি পস্তাতে হবে। তুমি বুঝতে পারছো না তুমি কতটা বাজে সিদ্ধান্ত নিচ্ছ। কিন্তু শ্রাবণের কথা যেন বৃষ্টির কান অব্দি পৌঁছালো না। সে দ্রুত দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ততক্ষণে সব গার্ডরা চলে এসেছে গুলির শব্দ শুনে। বৃষ্টি দ্রুত একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। গার্ডরা রুমে প্রবেশ করতেই বৃষ্টি আর দেরি না করে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আর যাওয়ার সময় ঠাস ঠাস করে বেশ কিছু গুলির শব্দ শুনতে পেল সে, কিন্তু সে আর ফিরে তাকালো না। দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। গেটের সামনে পৌঁছাতে দেখলো গেটম্যান নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বৃষ্টি সেদিকে খেয়াল না করে দ্রুত গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। সেখানে একটি কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সে গাড়িতে গিয়ে উঠে পড়ল। গাড়িতে ইমন ছিল। বৃষ্টিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সে দ্রুত গাড়ি স্টার্ট দিল। গাড়িতে ওঠার পর পুরোটা রাস্তা বৃষ্টি কান্না করতে করতে গেল। আর নিজের হাতের দিকে তাকিয়ে নিজের প্রতি ঘৃণা হতে লাগলো তার। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে কাউকে খুন করেছে।
সে নিজেকে সামলাতে পারছে না। বারবার মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছে, কিন্তু সে তো নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, তাহলে ভুল কি করে করলো? সে নিজেকে মানানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। তখনই ইমন তার হাত ধরে বলল, শান্ত হো বৃষ্টি, কিছুই হয়নি। তুমি তোমার পরিবারের হত্যার প্রতিশোধ নিয়েছ, মুক্তি পেয়েছো ওই মানুষরূপী রাক্ষসটার হাত থেকে। আমরা যেটা শত চেষ্টা করেও করতে পারিনি সেটা তুমি কিছুক্ষণের মাঝে করে দেখিয়েছ। আনন্দ করো বৃষ্টি, তুমি আজ থেকে মুক্ত। পুরোটা রাস্তা এমন ভাবে বৃষ্টির সাথে কথা বলতে বলতে এলো ইমন, কিন্তু বৃষ্টি তার কথার একটা উত্তর দিল না, শুধু অঝরে কান্না করে গেল। গাড়ি ইমরান খানের বাসায় পৌঁছাতেই সে অনেক খুশি এবং উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে আসলো। তারপর ইমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ইমন, কাজ সঠিকভাবে শেষ হয়েছে তো? ওই শ্রাবণ আর বেঁচে ফিরতে পারবে না তো? না বাবা, তার কোনো চান্স নেই। ওকে যে গুলি করা হয়েছে তা নয়, বরং সেই গুলিগুলি তৈরি করা হয়েছে অনেক বিষাক্ত কেমিক্যাল দিয়ে, যা একবার মানুষের শরীরের ভিতরে গেলে আর বেঁচে ফেরার কোনো চান্স নেই। এতটুকু বলে ইশারায় আরো কিছু বলল ইমরান খানকে ইমন। বৃষ্টি তার সবকিছু খেয়াল করলো। তার কেন জানি না এবার মনে খটকা লাগতে শুরু করলো। ওদের কথা শুনে বারবার মনে হতে লাগলো সে বড় ভুল করে ফেলেছে, কিন্তু এমন মনে হওয়ার কোনো কারণই বুঝতে পারলো না সে। 3 মাস পর, গত 3 মাসে বদলে গেছে অনেক কিছুই। পুলিশ ইন্সপেক্টর আকরাম নিশ্চিত করেছে শ্রাবণের মৃত্যুর খবর। তাকে পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তারপর আর তার বিষয়ে কেউ কিছু জানে না। সেদিন শুধু শ্রাবণের মৃত্যু হয়েছে তাই নয়, বরং ওর সাথে ওর বাসার থাকা মোট 7 জন গার্ড ও একজন দারোয়ানের মৃত্যু হয়েছে। সবাই মারা গেছে সেদিন। কেউ অনেক নৃশংসভাবে খুন করেছে তাদের। পুরো বাসা শ্মশানে পরিণত হয়েছে, কিন্তু এগুলো কোনো কিছুই জানে না বৃষ্টি। সে শুধু জানে যে সে নিজে হাতে শ্রাবণকে খুন করেছে, মুক্তি পেয়েছে তার কাছ থেকে। এই 3 মাসে অনেক রকম করে বৃষ্টিকে পটানোর চেষ্টা করেছে ইমন, কিন্তু কোনোভাবেই সফল হয়নি সে। অবশেষে ইমরান খান অনেক তালাকের সাথে বৃষ্টিকে রাজি করিয়েছে ইমনকে বিয়ে করার জন্য। তাই আগামীকাল বৃষ্টির বিয়ের আয়োজন করা হয়েছে। আজ তার গায়ে হলুদের ধুমধাম করে আয়োজন পূর্ণ হচ্ছে। চারদিকে কোথাও যেন কোনো কমতি নেই, কিন্তু বৃষ্টির মনে যেন শান্তি নেই। শ্রাবণকে সবচাইতেই বেশি ঘৃণা করলেও এই 3 মাসে একটি মুহূর্তের জন্য তার কথা ভুলে থাকতে পারেনি বৃষ্টি। প্রতিটা মুহূর্তে নিজের সাথে নিজে যুদ্ধ করে চলেছে সে। কিভাবে পারল শ্রাবণকে হত্যা করতে, সেটা ভেবেই যেন মন কাঁদে তার। আজ ইমনের সাথে বৃষ্টির বিয়ে। অনেক সুন্দর করে বধূর সাজে সেজে বসে আছে সে। ইমরান খানের বাড়ি ভর্তি মানুষ। বেশ জাঁকজমক ভাবে আয়োজন করছে সে একমাত্র ছেলের বিয়ের। ইন্সপেক্টর আকরামের সামনে রাগী ভঙ্গিতে বসে আছে ইমরান খান। তার চোখ দুটো লাল হয়ে আছে। রাগে হাতের মুঠো শক্ত করে বসে আছে সে, কিন্তু আকরামের মুখে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না। সে স্বাভাবিকভাবেই তার সামনে বসে আছে, আর কিছুক্ষণ পরপর সামনে থাকা চায়ের কাপ থেকে এক চুমুক করে খাচ্ছে। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর ইন্সপেক্টর আকরাম বলে উঠলেন, দেখুন মিস্টার ইমরান খান, আমি আপনাকে অনেক আগেই বলেছি এ বিষয়ে আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন পাবেন না আপনি। তারপরও কেন বারবার ফিরে আসছেন? বলছি না শ্রাবণ নামের ওই লোকটির কোনো প্রকার ইনফরমেশন আমরা জানি না। সে কোথা থেকে এসেছে বা কি তার পরিচয় কোনো কিছুই জানি না। তবুও কেন বারবার এসে বিরক্ত করছেন? আমাদের সময়েরও তো মূল্য আছে। এভাবে আপনার কাছে বসে থাকলে আমাদের কাজ হবে না, তাই এখন আপনি আসতে পারেন। ইন্সপেক্টর আকরামের এমন কথা শুনে যেন রাগটা আরো মাথায় চড়ে বসলো ইমরান খান। সে সামনে থাকা টেবিলের উপর সজোরে একটা ঘুষি মেরে উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলে উঠল, তোমার মতো একটা সামান্য ইন্সপেক্টরের সাহস হয় কিভাবে আমার সাথে এভাবে কথা বলার? তুমি জানো আমি চাইলে এখনই তোমার চাকরি কেড়ে নিতে পারি, তোমাকে ট্রান্সফার করে দিতে পারি শহর থেকে অনেক দূরে কোনো জায়গায়। সেটা আমি স্বীকার করি মিস্টার ইমরান খান, সেটা আপনি করতেই পারেন, আপনার সে ক্ষমতা আছে। কিন্তু এতে কি আপনার খুব বেশি লাভ হবে? আপনি কি আদৌ মিস্টার শ্রাবণের কোনো রকম ইনফরমেশন জানতে পারবেন? আমি বলি কি, আপনি বরং ওর চিন্তা ছেড়ে এবার নিজের চিন্তা করুন। কেননা যে মানুষটাকে 3 মাস আগে নিজে মেরে ফেলার চেষ্টা করেছেন, না মানে আমি বলতে চাইছি নিজের চোখে মরতে দেখেছেন, সেই মানুষটা যখন আবার জীবিত ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই এবার আপনার চোখের ঘুম হারাম করবে সে। তাই বলি কি, এসব চিন্তা বাদ দিয়ে এবার একটু কাজের দিকে, নিজের দিকে মনোযোগ দিন, নিজে বাঁচার চেষ্টা করুন। এমন যেন না হয় যে পরবর্তীতে মিস্টার শ্রাবণের পরিচয় যখন বের হবে তখন আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়। বলা তো যায় না মানুষের জীবনে কখন কি অঘটন ঘটে। কথাগুলো স্বাভাবিকভাবে বলে চায়ের কাপটা তুলে আবারও চায়ের কাপে চুমুক দিল আকরাম। তারপর রহস্যময় একটা হাসি দিল সে।
তার এমন কথায় রাগটা যেন আরো বেশি তীব্র হলো ইমরান খানের। সে দাঁত কিরমির করে বলল, কি বলতে চাও তুমি? ওর পরিচয় জেনে আমার কেন হার্ট অ্যাটাক হবে? কে ও? আর তাছাড়া ও যদি 3 মাস আগে সত্যি মারা গিয়ে থাকে, তাহলে 3 মাস পর একদম সশরীরে কিভাবে ফিরে এসেছে? আমি নিজে ওর লাশ দেখেছিলাম। তুমি নিজে নিশ্চিত করেছিলে ওর মৃত্যু, তাহলে আবারও বেঁচে ফিরল কিভাবে? নিশ্চয়ই এর পিছনে তোমার হাত আছে। সত্যি করে বলো আকরাম, তুমি ওই শ্রাবণের সম্পর্কে কি জানো? সত্যি করে বলো আকরাম, তুমি ওই শ্রাবণের সম্পর্কে কি জানো? নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি ভাবতে পারবে না তোমার সাথে কি করতে পারে। ইমরান খানের এমন ধমকেও কোনো রকম ভাবান্তর দেখা গেল না ইন্সপেক্টর আকরামের মাঝে। সে ভাবলেশহীনভাবে চেয়ারে হেলান দিয়ে বসে হাই তুলতে তুলতে বলল, আপনার কথা শেষ হয়ে থাকলে এখন আসতে পারেন মিস্টার ইমরান খান। ভুলে যাবেন না কিছুদিন পরেই আপনার ইলেকশন, তাই সেটার জন্য প্রস্তুত হন। এভাবে যেখানে সেখানে নিজের পাওয়ার দেখাতে গিয়ে আবার এমন যেন না হয় যে নিজের পাওয়ারটাই হারিয়ে বসেন। কথায় আছে না, অতিবার বেরো না, ঝড়ে মাথা ভেঙে যেতে পারে। আপনার বেলাও যেন সেটা না হয়। ওর এমন গা জ্বালানো কথায় এবার রেগে গজগজ করে উঠল ইমরান খান, কিন্তু আর কোনো প্রকার উত্তর দিল না। সে বেশ ভালোভাবেই বুঝতে পারলো এখানে তার কোনো কথারই কাজ হবে না। সে বড় কোনো ষড়যন্ত্রে ফেসে গেছে, নিজের ষড়যন্ত্রের জালে নিজেই আটকা পড়ে গেছে। তাই সেখানে আর দেরি না করে রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল ইমরান খান। সে চলে যেতে ইন্সপেক্টর আকরাম রহস্যময় হাসি দিয়ে মনে মনে বলল, যেদিন শ্রাবণের আসল পরিচয় জানতে পারবেন সেদিন আপনার হাওয়া বেরিয়ে যাবে মিস্টার ইমরান খান। তাই প্রস্তুত হন, আপনার পতন খুব জলদি হবে। বিকেল 4:12। জানালার পাশে দাঁড়িয়ে থেকে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টি। মনের মাঝে আকাশ পাতাল চিন্তা তার। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না একটি মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে। তার মাথায় কিছুতেই কাজ করছে না। সে নিজের চোখে দেখছে শ্রাবণকে ছটফট করে মৃত্যুবরণ করতে। সে নিজে হাতে খুন করেছিল ওকে, তাহলে সে কিভাবে ফিরে আসতে পারে? যাকে খুন করার কারণে এতদিন মনে মনে প্রতি মুহূর্তে নিজেকে ঘৃণা করেছে বৃষ্টি, সেই মানুষটা আসলে খুন হয়নি। সবই তার সাজানো নাটক ছিল। কথাগুলো ভাবছে আর ভীষণ রকম বিরক্ত হচ্ছে বৃষ্টি। হঠাৎ পাশে কারো উপস্থিত টের পেয়ে ভয় ভয়ে পিছন দিকে তাকায় সে। দেখে শ্রাবণ নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, চোখের পলকটাও ফেলছে না সে। এই মুহূর্তে ওকে কোনো অতৃপ্ত আত্মা মনে হচ্ছে বৃষ্টির কাছে। বৃষ্টি ভয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে আটকে যায়, কিন্তু শ্রাবণ একইভাবে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে। বৃষ্টি এবার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি ফিরে এলেন কিভাবে? আপনি তো মরে গিয়েছিলেন। ওর কথার উত্তরে বাঁকা হাসে শ্রাবণ। কয়েক পা ওর কাছে এগিয়ে এসে ওর মাথার এক সাইডে দেয়ালের সাথে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। তারপর মুখ বাঁকিয়ে বাঁকা হেসে বলে, হ্যাঁ, তুমি তো নিজ হাতেই মেরে দিয়েছিলে আমায়, তাই না? তাহলে হয়তো প্রতিশোধ নিতে ভূত হয়ে ফিরে এসেছি আমি। এবার বেঁচে দেখা হবে ভূতের হাত থেকে। কথাগুলো বলেই বৃষ্টিকে দুই দিক থেকে হাত দিয়ে আটকে দেয় শ্রাবণ। ওর এমন কথা শুনে বৃষ্টির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ে। ও এখন সত্যি সত্যি শ্রাবণকে ভূত বলে মনে করছে। বৃষ্টি কিচে চোখ বন্ধ করে নিয়ে জোরে জোরে দোয়া দরুদ পড়তে শুরু করে। ওর এমন কাণ্ডে অসম্ভব হাসি পায় শ্রাবণের। সে হাসতে হাসতে কয়েক পা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওকে সরতে দেখে বৃষ্টি দোয়া দরুদ পড়া বন্ধ করে। তারপর কিছুক্ষণ শ্রাবণের দিকে তাকিয়ে থাকে, রাগী গলায় চিৎকার করে বলে, সত্যি করে বলুন তো, আপনি ফিরে এলেন কিভাবে? আমাকে কি পাগল বানাতে চান? আমার সাথে এমন কেন শুরু করেছেন? এভাবে অত্যাচার করার চাইতে একেবারে মেরে ফেলুন, তবুও শান্তিতে থাকবো। এই 3টি মাস আপনাকে খুন করার অপরাধ বোধ আমাকে মন থেকে কুড়ে কুড়ে খেয়েছে। আর 3 মাস পর যখন আপনি ফিরে এলেন, তখন আমাকে মজা বানিয়ে ফেলেছেন। এভাবে বেঁচে থাকার চাইতে মরা ভালো। আপনি নিজে যদি আমায় না মারেন, তাহলে আমি নিজেই নিজেকে মারবো। দাদুর কথা আর শুনবো না। সুইসাইড করা পাপ, কিন্তু তারপরেও আমি সুইসাইড করব। আপনার এই অত্যাচার আর নিতে পারছি না আমি। কথাগুলো বলতে বলতেই ফ্লোরে বসে পড়ে কান্না করতে শুরু করলো বৃষ্টি। এভাবে কাঁদতে দেখে হাসি বন্ধ হয়ে গেল শ্রাবণের। সে এক পা করে বৃষ্টির সামনে এসে ধপ করে বসে পড়ল। তারপর ওর থুতনির নিচে হাত দিয়ে মুখটা তুলে ধরলো। চোখের পানি আলতো করে মুছে দিয়ে আদুরে গলায় বলল, এইভাবে কেঁদো না জান, তোমার কান্না যে আমার এইখানটায় লাগে। তুমি আমাকে খুন করোনি, ভালোভাবে মনে করে দেখো তো। তুমি কি আদৌ গুলি চালিয়েছিলে আমার উপর? সেদিন কি পিস্তল চালিয়েছিলে তুমি? একবার মনে করার চেষ্টা করে দেখো। শ্রাবণের কথা শুনে থমকে গেল বৃষ্টি। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। সে চোখ বন্ধ করে ফেললো।
মনে করার চেষ্টা করলো 3 মাস আগের কথা। হ্যাঁ, তার ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। সেদিন অনেক বেশি উত্তেজিত হয়েছিল। শ্রাবণের দিকে পিস্তলও তাক করে রেখেছিল ঠিকই, কিন্তু সে পিস্তলের ট্রিগার চাপেনি। সে গুলি চালায়নি শ্রাবণের উপর, তবে গুলির শব্দ শুনে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। সে ভেবেছিল হাত কাঁপার কারণে সে নিজেই গুলি চালিয়েছেন। ঘটনার আকস্মিকতায় একটিবারের জন্য মনে হয়নি গুলিটা অন্য কেউ চালিয়েছে। সে ভেবেছিল তার হাতেই গুলি চলেছে, সেই খুন করেছে শ্রাবণকে। বৃষ্টির চোখ খুলে অবাক চোখে শ্রাবণের দিকে তাকালো। ওকে তাকাতে দেখে মুচকি হাসলো শ্রাবণ। তারপরে ওকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ, ঠিক ধরেছো তুমি। তুমি আমার উপর গুলি চালাওনি, আমাকে হত্যাও করনি। কারণ তোমার চোখে আমার জন্য যতই ঘৃণা থাকুক না কেন, তোমার মনে আমার জন্য মায়া ছিল। আর সে মায়া কোনোভাবেই আমাকে খুন করতে পারে না। আমাকে হয়তো তুমি ভালোবাসো না, কিন্তু তাই বলে খুন করার মতো অতটা ঘৃণাও করো না। আমাকে হয়তো তুমি বিশ্বাস করো না, তাই বলে অবিশ্বাসও করো না। এটা আমি খুব ভালোভাবেই জানি। আর সেদিন তুমি যে পিস্তল হাতে নিয়েছিলে, সেটা থেকে একটা গুলিও চলেনি। গুলিটা চলেছিল তোমার পেছনে জানলার ওপাশ থেকে। বৃষ্টি ওর কথার কোনো উত্তর দিল না। হাঁ করে ওর কথাগুলো শুনতে লাগলো। ও যেন ভীষণ রকমের অবাক হয়ে যাচ্ছে শ্রাবণের প্রতিটা কথা শুনে, কিন্তু ওর প্রতিটা কথা বিশ্বাস হচ্ছে বৃষ্টির। এই 3 মাস ইমরান খানের সাথে থেকে বেশ অনেকবারই তাদের উপর সন্দেহ হয়েছে বৃষ্টির। তার বারবার মনে হয়েছে শ্রাবণ নির্দোষ ছিল, তার কোনো দোষ ছিল না। সে সত্যি বাঁচাতে এসেছিল তাকে। সে বড্ড ভুল করে ফেলেছে। বৃষ্টি নিজের চোখের জল মুছে নিল। তারপর অবাক দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কিন্তু সেদিন আপনাকে কে গুলি চালিয়েছিল, আর আপনি এসব কি করে জানলেন? ওর কথার উত্তরে মুচকি হাসলো শ্রাবণ। তারপর ওর হাত ধরে ওকে দাঁড় করিয়ে নিয়ে সোফার কাছে চলে গেল। ওকে সোফার উপর বসিয়ে ওর সামনাসামনি বসে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকাও। এখন আমি তোমাকে যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবে, বুঝলে? ওর কথায় সায় দিয়ে মাথা নাড়ালো বৃষ্টি। তারপর হাঁ করে তাকিয়ে রইল শ্রাবণের চোখের দিকে। ওকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণের কথা যেন গলাতেই আটকে গেল। সেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। এতে বৃষ্টি বেশ বিরক্ত হয়ে বলল, কি হলো, বলছেন না কেন? চুপ করে আছেন কেন? ওর কথায় হেসে দিল শ্রাবণ। মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, এভাবে আমার চোখে দিকে তাকিয়ে থাকলে কি কিছু বলা যায়? হারিয়ে যেতে মন চায় তো। ওর কথা প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পর বুঝতে পেরেই বেশ লজ্জা পেল বৃষ্টি। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, ঠিক আছে, আমি আর আপনার দিকে তাকাবো না। এখন বলুন কি বলতে চান। আপনার কথা শোনার জন্য যে আমি ভীষণ ব্যাকুল হয়ে আছি। ওর কথায় শ্রাবণ ওর দিকে ঘুরে তাকালো। তারপর বলতে শুরু করলো, আমি তোমার পাশে সবসময় না থাকলেও আমার নজর প্রত্যেকটা সময় তোমার উপর থাকতো বৃষ্টি। ইমরান খান যে তোমাকে একটি মোবাইল ফোন দিয়ে গিয়েছিল সিসি ক্যামেরার আড়ালে গিয়ে, সেটাও আমি অনেক আগে থেকেই জানতাম। আর তুমি যে ইমরান খানের হাতের ইশারাতেই চলতে, সেটাও আমার অজানা ছিল না। আমি চাইলেই পারতাম তোমার ফোনটা নিয়ে নিতে, কিন্তু তোমাদের এই লুকোচুরি খেলা খেলতে তোমার খুব প্রয়োজন ছিল। তাই সেদিন তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়ার নাটক করলেও আমি আগে থেকেই সবকিছু জানতাম যে তুমি কি প্ল্যান করেছো। তবে এটা জানতাম না যে আমার প্রতি তোমার এত ঘৃণা ছিল যে তুমি আমাকে খুন করতে চাইবে। তুমি যে বইয়ের মাঝে পিস্তল রেখেছিলে, সেই পিস্তলটাও আমি দেখেছিলাম, কিন্তু আমার কোথাও একটা বিশ্বাস ছিল যে তুমি আমার উপরে গুলি চালাবে না। তবে যখন গুলি সত্যিই চলেছিল, তখন বেশ অবাক হয়েছিলাম। ভেবেছিলাম আমার ধারণা ভুল, তুমি আমায় খুন করতে পারো, তাই তোমার সামনে গুলি লাগার অভিনয় করেছিলাম। এতটুকু বলতেই ওকে থামিয়ে দিল বৃষ্টি। অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, গুলি লাগার অভিনয় করেছিলেন মানে? আপনার গায়ে কি তাহলে গুলি লাগেনি? তাহলে আপনার শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল কিভাবে? আমি নিজে চোখে দেখেছিলাম আপনার রক্তে রাঙা শরীর। সেসব কিছু কি ছিল শ্রাবণ? ওর কথার উত্তরে বাঁকা হাসলো শ্রাবণ। সোফা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, সেসব আমার সাজানো নাটক ছিল। সেই সময় তোমাকে সহ তোমার আসল শত্রু ইমরান খান ও ইমন সবাইকে বোঝানো উচিত ছিল যে আমি মারা গেছি। কেননা শত্রুরা যখন বুঝতে পারে তারা জয়ী হয়েছে, তখনই তারা কোনো না কোনো ভুল করে বসে, আর সেটা অলরেডি তারা করে ফেলেছে। এই 3টি মাস আমাকে মৃত ভেবে নিজেদের সর্বোচ্চ পরিমাণ ভুলগুলো তারা করে ফেলেছে। আমি নিজের উদ্দেশ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি বৃষ্টি। তাহলে কি আপনার উপর কোনো গুলি চলেনি? সবকিছুই সাজানো নাটক ছিল? তাহলে সে রক্ত কোত্থেকে এলো আপনার শরীরে? সেদিন আমার উপর গুলি চলেছিল, সেটাও বিষাক্ত গুলি, যা শরীরে প্রবেশ করলে বাঁচার উপায় থাকতো না। কিন্তু এতে আমার কোনো ক্ষতি হয়নি, কেননা আমি শেরওয়ানি পরার আগে শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরে নিয়েছিলাম। আর সেই জ্যাকেটের উপরে বাঁধা ছিল লাল টকটকে রক্তের মতো রং, যেটা গুলির আঘাতে ফেটে বেরিয়ে এসেছিল। আর যাকে তুমি এবং ইমরান খানের লোকেরা রক্ত ভেবে ভুল করেছিলে, ভেবেছিলে আমার গুলি লেগেছে, আমি মারা গেছি।
তুমি আমাকে মৃত ভেবে সেখান থেকে চলে যাওয়ার পর তোমার হাতের পিস্তলটা সেখানেই ফ্লোরে পড়ে রয়। আমি উঠে গিয়ে পিস্তলটা হাতে নিয়ে দেখতে পাই তার মাঝে সবগুলো গুলি রয়েছে, একটা গুলিও খরচ হয়নি। তখন বুঝতে পেরেছিলাম তুমি আমার উপরে গুলি চালাওনি, গুলি চালিয়েছে অন্য কেউ। সেই মুহূর্তে আমার গার্ডেরও সেখানে চলে আসে, আর জানলা দিয়ে প্রবেশ করে কালো পোশাকধারী গার্ড বেশে সেজে আসা ইমরান খানের লোক, যারা আমাকে মারতে এসেছিল। কিন্তু তারা তাড়াহুড়ায় ভুল কাজটাই করে বসে। আমায় মৃত ভেবে ভেতর আসার কারণে আমরাই তাদেরকে মেরে দিই, আর আমার গার্ডের মতো করে তাদের লাশ থানায় পাঠাই, সাথে নিজেও লাশ সেজে থানায় যাই। আর আমার গার্ডরা ইমরান খানের লোক হয়ে তার কাছে চলে যায়। বেচারা ইমরান খান সেটা বুঝতেও পারেনি। এতটুকু বলে থামলো শ্রাবণ। ওর কথায় যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল বৃষ্টি। সে ভেবে পাচ্ছে না একটি মানুষের মাথায় এত বুদ্ধি কিভাবে আসতে পারে, এতটা চালাক কেউ কিভাবে হতে পারে। বৃষ্টি অবাক হয়ে উঠে দাঁড়ালো, এক পা করে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি আসলে কে শ্রাবণ? আপনাকে যত দেখি ততই অবাক হই আমি। বুঝতে পারি না আপনি কোনো মানুষ নাকি অন্য কিছু। এত বুদ্ধি কোত্থেকে আসে আপনার মাথায়? ওর এমন কথায় অট্টস্বরে হেসে দিল শ্রাবণ। ওর মুখের কাছে মুখ নিয়ে এসে রহস্যময় হাসি দিয়ে বলল, ঠিক ধরেছ জান পাখি, আমি কোনো মানুষ নই। আমি একজন অতৃপ্ত আত্মা, যাকে তুমি নিজ হাতে মেরে ফেলেছিলে, আর ভূত হয়ে ফিরে এসেছি তোমাদের সকলের ঘর মোটকে রক্ত খাবো বলে। কথাটা বলেই আবারও অট্টস্বরে হাসতে লাগলো শ্রাবণ। ওর এমন কথা শুনে ভীষণ বিরক্ত হলো বৃষ্টি। মনে মনে খুব রাগ হলো তার। ও কি পেয়েছে এই শ্রাবণ? যখন খুশি তখন উল্টাপাল্টা কথা বলে শুধু রাগিয়ে দেয় আর ভয় পাইয়ে দেয়। কিন্তু বৃষ্টি আর ভয় পাবে না, ভয় করবে না। আর শ্রাবণকে দেখে সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছিল। এখন সে ভুলের মাসুল দেওয়ার সময় এসেছে তার। বৃষ্টি দ্রুত এগিয়ে গিয়ে শ্রাবণের কলার চেপে ধরলো, পা উঁচু করে ওর মুখের কাছে মুখ নিয়ে চোখে চোখ রেখে রাগী গলায় বলল, কি ভেবেছেন কি আপনি? যখন তখন উল্টাপাল্টা কথা বলে আমায় রাগিয়ে দেবেন আর ভয় পাইয়ে দেবেন। কিন্তু আমি আর আপনাকে দেখে ভয় পাবো না। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আপনাকে বিশ্বাস না করে। তাই বলে এভাবে আমায় শাস্তি দেবেন না। আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি সত্যি সত্যি আপনার ভালো স্ত্রী হয়ে থাকতে চাই, আপনাকে স্বামী হিসাবে মেনে নিতে চাই শ্রাবণ। আমাকে আপনি ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল হবে না আমার দ্বারা। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল শ্রাবণ। তারপর ওর হাতটা ধরে একটা ঝাড়ি মেরে ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। কলার ঝাড়তে ঝাড়তে রাগী গলায় বলল, তোমার সাহস হলো কিভাবে আমার কলারে হাত দেওয়ার? দ্বিতীয়বারে কাজ করার আগে 100 বার ভেবে নেবে, এমন যেন না হয় যে হাত দিয়ে কলার ধরতে চাইবে আমি সেই হটটাই ভেঙে ফেলি। কথাটা বলে অন্যদিকে ঘুরে দাঁড়ালো শ্রাবণ। তারপর দ্রুত হেঁটে সেই রুম থেকে বেরিয়ে চলে গেল। বৃষ্টি সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে রইল আর তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। তার মাথায় যেন কিছুই ঢুকছে না। এই লোকটা মুহূর্তের মধ্যে কিভাবে নিজের রং বদলায়? গিরগিটেও হয়তো এত দ্রুত নিজের রং বদলাতে পারে না। একটু আগে যে লোকটা হাসতে হাসতে জান পাখি বলে ডাকছিল, সেই লোকটা হঠাৎ করে এভাবে রুড বিহেভ কেমন করে করতে পারে কল্পনাও করেনি বৃষ্টি। কিন্তু সে আর নিজেকে ভীতু করে রাখবে না। এবার শ্রাবণকে স্বামী হিসেবে মেনে নিয়েই ছাড়বে। সে নিজের ভুলগুলোকে শুধরে ছাড়বে, সেই সাথে শ্রাবণের রহস্যও সে বের করেই ছাড়বে। সোফার উপর বসে থেকে নিউজ পেপারে খুব মনোযোগ সহকারে কিছু একটা পড়ছিল ইমরান খান। তখনই দুজন সিকিউরিটি গার্ড দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে, অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমাদের দ্বারা। লোক দুটির কথায় বিস্ফোরিত চোখে তাদের দিকে তাকালো ইমরান খান। রাগী গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে কি? তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? ওনার কথার উত্তরে লোক দুটি মাথা নিচু করে অপরাধীর গলায় বলল, স্যার, এতদিন আমাদের সাথে কালো পোশাক পরে যে 7 জন লোক ছিল তারা কেউই আমাদের লোক নয়। তারা ওই শ্রাবণের পাঠানো লোক ছিল, যারা এতদিন ছদ্মবেশে আমাদের সাথে থেকে আমাদের সব রকম ইনফরমেশন নিয়েছে। ওদের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল ইমরান খানের। সে উঠে দাঁড়িয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, কি বলছো কি তোমরা? এটা কিভাবে সম্ভব? ওনার কথার উত্তরে লোক দুটি মাথা নিচু করে থেকে আবার বলতে শুরু করলো, স্যার, সেদিন ওই শ্রাবণের বাসায় খুন করে আসার পর আমরা কেউই সেভাবে খেয়াল করিনি, কেননা লোকগুলো নতুন লোক ছিল যাদের আপনি ঠিক করেছিলেন শ্রাবণকে মারার জন্য। আর তারাও কালো পোশাক পরে ওদের গার্ডের মতো সেজে গিয়েছিল, যে কারণে সেদিন ওরা ফিরে আসার পর আমরা কেউই সন্দেহ করতে পারিনি। কিন্তু আজকে তারা সব ইনফরমেশন নিয়ে যাওয়ার সময় আমাদেরকে একটা চিঠি লিখে দিয়ে গেছে। এটা পড়ে দেখুন, সব বুঝতে পারবেন স্যার। কথাগুলো বলেই হাতে থাকা একটি ভাঁজ করা কাগজ এগিয়ে দিল ইমরান খানের দিকে। সে আর দেরি না করে দ্রুত কাগজটি হাতে নিল। তারপর কাগজটির ভাঁজ খুলে পড়তে শুরু করলো। তাতে বেশ সুন্দর করে
গোটা গোটা অক্ষরে লেখা আছে। ফ্রেন্ডস, তোমাদের সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লেগেছে। এই 3 মাস বেশ আনন্দেই কাটিয়েছি তোমাদের সাথে, কিন্তু দুঃখের বিষয় একটাই, তোমরা আমাদের সাথে এতটা মিশে গিয়েছিলে তবুও বুঝতে পারোনি আমাদের আসল পরিচয়। আমরা কেউই তোমাদের লোক নই, বরং আমরা শ্রাবণ স্যারের লোক। তোমরা যে 7 জনকে শ্রাবণ স্যারের গার্ডদের লাশ ভেবেছিলে তারা সবাই তোমাদের লোক ছিল, আর তাদের ছদ্মবেশে তোমাদের কাছে এসেছিলাম ইমরান খানের সকল ইনফরমেশন জোগাড় করার জন্য। আমাদের কাজ শেষ, তাই চলে যাচ্ছি। এবার তোমরা ইমরান খানকে বলে দিও তার পতনের সময় এসে গেছে। ইতি, তোমাদের ছদ্মবেশী বন্ধুগণ। চিঠিটা পড়ে ধপ করে সোফার উপর বসে পড়ল ইমরান খান। চুপ করে বসে রইল সে। তাকে চুপ থাকতে দেখে সিকিউরিটি গার্ড দুজন বলল, স্যার আপনি কিছু বলছেন না যে? এখন কি হবে? ওরা তো সব ইনফরমেশন নিয়ে গেল। গার্ডদের কথার কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ এভাবেই বসে চুপ করে রইল ইমরান খান। তারপর হঠাৎ করে সোফায় শুয়ে পড়ে কাঁপতে শুরু করলো সে। মুখ দিয়ে সাদা ফেনা উঠতে শুরু করলো তার। লোক দুটি বুঝতে পারলো তার কিছু একটা হয়েছে, আর দেরি না করে দ্রুত ইমরান খানকে ধরে চেঁচামেচি করতে লাগলো। আশেপাশের সিকিউরিটি গার্ড এবং ইমন উপরতলা থেকে নেমে আসতে ইমরান খানের এমন অবস্থা দেখে দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন দিল। তারপর ইমরান খানকে নিয়ে হাসপাতালের পথে রওনা হলো। প্রায় 1.5 ঘন্টা হলো ইমরান খানকে নিয়ে আইসিইউতে ঢুকেছেন ডক্টর। এখন অবধি কেউ বের হয়নি সেখান থেকে। আইসিইউ এর বাইরে ইমন পায়চারি করছে আর বারবার ঘড়ি দেখছে। বাবার টেনশনে যেন মাথা ফেটে যাচ্ছে তার। সেই সাথে শ্রাবণকে নিজ হাতে খুন করার রাগটাও যেন পেয়ে বসেছে মনে। হঠাৎ আইসিইউ থেকে ডাক্তারকে বের হতে দেখে সে দ্রুত তার কাছে এগিয়ে গেল ইমন। উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার বাবা এখন কেমন আছে? সে ঠিক হয়ে যাবে তো? কি হয়েছে তার? ওর কথার উত্তরে ডাক্তার চাপা গলায় বললেন, দেখুন মিস্টার ইমন, আপনার বাবার বেশ বড় ব্রেন স্ট্রোক হয়েছে। এমন স্ট্রোক হওয়ার পর সাধারণত কাউকে বাঁচানো যায় না, তবে ওনার ভাগ্য ভালো যে উনি বেঁচে গেছেন। কিন্তু এতটুকু বলে থামলেন ডাক্তার। ওনাকে থামতে দেখে ইমন আরো বেশি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কি ডাক্তার, কি হয়েছে আমার বাবার? কিন্তু ওনার শরীরের এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। বাঁ হাত ও বাঁ পাশও, বাঁ পাশের কিছুই নাড়াতে পারবেন না উনি, আর কখনো হাঁটাচলাও করতে পারবে না। হয়তো উনি হয়তো কথা বলতে পারবে, কিন্তু সেই কথা বুঝতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। ডাক্তারের কথায় যেন সারা পৃথিবী ঘুরতে লাগলো ইমনের। সে তার বাবার এমন করুণ অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না। সে কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় জিজ্ঞেস করলো, আমার বাবা কি আর কখনো ঠিক হবে না ডাক্তার? উনি কি সারা জীবন এমন হয়ে থাকবেন? ওর কথার উত্তরে ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, দেখুন মিস্টার ইমন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে ওনার ঠিকমতো ট্রিটমেন্ট আর যত্নআত্তি হলে হয়তো উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে এটা অনেক সময়ের ব্যাপার। আর হ্যাঁ, ওনাকে কোনো রকম টেনশন দেওয়া চলবে না। ওনার সামনে এমন কিছু করা যাবে না যাতে ওনার ব্রেনের উপর আঘাত পড়ে, নাইলে ওনার মৃত্যুও হতে পারে। কথাগুলো বলেই চলে গেলেন ডাক্তার। ইমন পাশে থাকা একটি বেঞ্চের উপর গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। রাগে তার মাথা ফেটে যেতে লাগলো। এই সব কিছুর জন্য দায়ী ওই শ্রাবণ। তাকে না খুন করা পর্যন্ত যেন শান্তিই পাচ্ছে না ইমন। তাকে শেষ করেই ছাড়বে সে। তার বাবার এমন অবস্থার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে। কোনো মতেই ওই শ্রাবণকে ছেড়ে দিবে না সে। সেই বিকেলবেলা কোনো একটা কাজে বাসা থেকে বের হয়েছে শ্রাবণ। এখন রাত 10টা বাজতে চলল, কিন্তু তার আসার নাম নেই। এদিকে বৃষ্টি নিজেকে বেশ সুন্দর করে সাজিয়ে শ্রাবণের জন্য অপেক্ষা করে চলেছে। সে নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক করে নিতে চায়, কিন্তু শ্রাবণের তো এখন কোনো খবরই নেই। ওর সাথে একসাথে খাবে বলে এখন পর্যন্ত না খেয়ে আছে বৃষ্টি। এদিকে ক্ষুধাও লেগেছে প্রচুর। ছোটবেলা থেকেই সে ক্ষুধা একদম সহ্য করতে পারে না, তাই চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে সে। এভাবে বেশ কিছুক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে গেল বৃষ্টি। সে মনে মনে সিদ্ধান্ত নিল গার্ডদের সাথে কথা বলে জানতে চাইবে শ্রাবণ কোথায় গেছে। দরকার হলে তাদের কাছ থেকে ফোন নিয়ে ওর সাথে কথা বলবে সে। যেই ভাবা সেই কাজ। টেবিলের কাছ থেকে উঠে গার্ডদের সামনে চলে গেল বৃষ্টি। ওকে দেখা মাত্রই গার্ডেরা নিজেদের দৃষ্টি নত করে ফেললো। নিচের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, ম্যাডাম, আপনি এখানে কেন এসেছেন? কোনো প্রয়োজন হলে বলুন, আমরা এখনই সেটা করে দিচ্ছি। বৃষ্টি তাদের কথার উত্তর না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনাদের স্যার কোথায়? সে এখনো কেন আসছে না বাসায়? তাকে ফোন দিন, বলুন আমি তার জন্য অপেক্ষা করছি। কিন্তু স্যার তো অনেকক্ষণ আগেই বাসায় ফিরেছেন ম্যাডাম।
আপনি স্যারকে দেখেননি? লোকটির কথায় বেশ অবাক হলো বৃষ্টি। ব্রু কুচকে জিজ্ঞেস করলো, সে অনেকক্ষণ আগে বাসায় ফিরেছে মানে? আমি তো কিছুই জানি না। কোন দিক দিয়ে বাসায় ঢুকেছে সে? আমি তো দরজার সামনে টেবিলের পাশেই বসেছিলাম। স্যার তো সদর দরজা দিয়েই ঢুকেছেন ম্যাডাম, আপনি হয়তো খেয়াল করেননি। গার্ডদের সাথে আর কোনো কথা বলল না বৃষ্টি। রাগে গজগজ করতে করতে সেখান থেকে সরে সোজা বাসার ভেতরে ঢুকে গেল সে। একটা একটা করে বাসার প্রতিটা রুমে শ্রাবণকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও নেই। শেষে নিজের রুমে ফিরে আসতেই খেয়াল করলো শ্রাবণ সোফার উপর শুয়ে ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখটা দেখতেই যেন সব রাগ নিমেষেই উদাও হয়ে গেল বৃষ্টির। সে কিছুক্ষণ দরজার কাছ থেকেই ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর এক পা করে কাছে এগিয়ে এলো। সামনাসামনি ফ্লোরে বসে পড়ে এক নজরে তাকিয়ে রইল ওর ঘুমন্ত মুখের দিকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যেতেই চোখ বন্ধ করে রেখেই শ্রাবণ বলে উঠল, কিছু বলা থাকলে বলে ফেলো, এইভাবে তাকিয়ে থেকে আমার ঘুমে ডিস্টার্ব করো না প্লিজ, ভীষণ টায়ার্ড আমি। ওর কথায় যেন চমকে উঠল বৃষ্টি। সে পেছন দিকে পিছিয়ে যেতে চাইতেই পা ফুসকে ঠাস করে ফ্লোরে বসে পড়ল। তারপর শুকনো ঢোক গিলে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি ঘুমাননি? জেগেছিলেন? এভাবে পেতনির মতো মুখের সামনে এসে হা করে তাকিয়ে থাকলে কি ঘুমানো যায়? বুকের মাঝে দুরু দুরু করে তো পেতনির ভয়ে। শ্রাবণের কথাটা শুনতেই ভীষণ রেগে গেল বৃষ্টি। যার জন্য বিকেল থেকে সেজেগুজে বসে আছে সে কিনা এখন থেকে পেতনি বলে ডাকছে, এটা কোনো কথা? বৃষ্টির চেহারা যথেষ্ট সুন্দর, তাকে দেখে কেউ পেতনি বলতে পারবে না, আর শ্রাবণ কিনা তাকে এভাবে পেতনি ডেকে ইনসাল্ট করছে, এটা বৃষ্টি কিছুতেই মেনে নেবে না। সে বাসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে রাগী গলায় বলল, আমাকে দেখে আপনার পেতনি মনে হয়? আমি কোন অ্যাঙ্গেল থেকে পেতনির মতো দেখতে বলুন তো? ওর কথার উত্তরে একটি দীর্ঘশ্বাস ছাড়লো শ্রাবণ। তারপর শোয়া থেকে উঠে বসে হাই তুলতে তুলতে ঘুমু ঘুমু গলায় বলল, এভাবে মাঝরাতে এসে মুখের সামনে বসে হা করে লোভাতু দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে থাকলে তাকে পেতনি বলবো না তো কি বলবো? পড়ি? এভাবে আমার ঘুমের কেন 12টা বাজাচ্ছ বৃষ্টি? আমি বললাম না ভীষণ টায়ার্ড লাগছে, এখন যাও তো, আমাকে ঘুমোতে দাও প্লিজ। কথাটা বলেই আবার শুয়ে পড়তে নিতেই বৃষ্টি এসে ওর পাশে ধপাস করে বসে পড়ল। এতে শ্রাবণ দ্রুত শুতে গিয়ে বৃষ্টির কোলের মাঝে শুয়ে পড়ল। ঘটনার আকস্মিকতায় দুজনেই ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। শ্রাবণ এক লাফে উঠে বসে অন্যদিকে তাকিয়ে চড়া গলায় বলল, এটা কি হলো? এবার কি আমার কোলে শুয়ে ঘাড় মটকানো শখ হয়েছে পেতনির? দেখুন, আপনি কিন্তু আমাকে সামান্য অপমান করে যাচ্ছেন। সে বিকেল থেকে আপনার জন্য সেজেগুজে না খেয়ে বসে আছি আমি, আর এতক্ষণ পরে এসে কিনা এভাবে অপমান করছেন। আগে জানলে আপনার জন্য এভাবে অপেক্ষা করতাম না। আমারই ভুল হয়েছে, একটা রাক্ষসের জন্য এভাবে সেজেগুজে বসে থাকতে। আপনি আসলে একটা রাক্ষস, নিজের বইয়ের ফিলিংসটা পর্যন্ত বোঝেন না। কথাটা বলেই অভিমান করে সোফা থেকে উঠে চলে যেতে নিল বৃষ্টি। সাথে সাথে ওর হাত ধরে হ্যাঁচকা টান মারলো শ্রাবণ। এতে সে নিজের ব্যালেন্স রাখতে না পেরে আছড়ে পড়লো শ্রাবণের বুকের উপর। ভয়ে খিচ্ছে চোখ বন্ধ করে ফেললো সে। ওর অবস্থা দেখে শ্রাবণ মুচকি হাসলো, তারপর মুখের কাছে মুখ নিয়ে আবেগী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলে? আরেকবার বলো। ওর কথায় বৃষ্টি ধীরে ধীরে চোখ খুলল। ওকে এত কাছাকাছি দেখে যেন কথা গলাতেই আটকে গেল, তার কথা আর মুখ পর্যন্ত পৌঁছালো না। আপনা আপনি ঠোঁট জোড়া কাঁপতে শুরু করলো ভয়ে। ওকে এত ভয় পেতে দেখে নিজের থেকে ওকে সরিয়ে নিল শ্রাবণ। তারপর উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আমার ঘুমটা নষ্ট না করলে ভালো লাগছিল না তোমার, তাই না? গুলি করে মারতে পারোনি বলে এখন কি ঘুমের অভাব দিয়ে মেরে ফেলতে চাও? শ্রাবণের এমন কথায় কিছুক্ষণ আগের মনের মাঝে যে ভালো লাগার অনুভূতিটা তৈরি হয়েছিল সেটা যেন নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। একরাশ কষ্ট এসে ভর করলো মনে। সে মাথা নিচু করে নিচু গলায় বলল, আমি আপনাকে মারতে চাইনি শ্রাবণ, যেটা করেছি ভুলের বশে করেছি। আমাকে কি ক্ষমা করে দেওয়া চায় না? মেনে নেওয়া যায় না নিজের স্ত্রী হিসেবে? আমি আপনাকে ভালো। এতটুকু বলতেই ওকে থামিয়ে দিল শ্রাবণ। তারপর ওর কাছে এগিয়ে এসে দাঁত কিরমির করে রাগী গলায় বলল, কি মনে করছো তুমি ভালোবাসা এতই সহজ? দুদিন হলো তোমাকে সেখান থেকে নিয়ে এসেছি বলে এই দুদিনই হঠাৎ করে আমার উপর বিশ্বাস ভালোবাসা চলে এলো তোমার? আমাকে ভালোবাসতে শুরু করেছো তুমি? কি গ্যারান্টি আছে যে গতবারের মতো এবারও আমার সাথে ছলনা করে আমায় খুন করতে চাইবে না? তোমাকে আমি আগেই বলেছিলাম আমার বিশ্বাস নিয়ে খেলা করে সারা জীবনের মতো অবিশ্বাসী হয়ে যেও না, কিন্তু তুমি সেটাই করেছো। তোমাকে দ্বিতীয়বার বিশ্বাস করার মতো অবস্থা নেই আমার মাঝে, তাই আমার থেকে দূরে থাকো। আর এই সাজগোজ করে নিজে ছলনা দিয়ে আমায় আর ভোলাতে পারবে না তুমি। আমি শ্রাবণ, কোনো গলে যাওয়া মোমবাতি নই। কথাগুলো বলেই সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে গেল শ্রাবণ। ওর এমন কথায় যেন মনটা ক্ষত বিক্ষত হয়ে গেল বৃষ্টির। সে নীরবে কান্না করতে লাগলো।
বেশ কিছুক্ষণ কান্না করার পর নিজেকে শক্ত করলো সে। তারপর মনে মনে ভাবলো শ্রাবণ যেটা বলেছে সেটা ভুল বলেনি, ও তো ঠিকই বলেছে। বৃষ্টি হয়তো ওকে খুন করেনি, কিন্তু খুন করার চেষ্টা তো ঠিকই করেছিল। হয়তো ওর হাতে সে খুন হয়নি, কিন্তু ওকে রক্তাক্ত অবস্থায় দেখেও তো বৃষ্টি পালিয়ে গিয়েছিল। একটিবারের জন্য মায়া করে ওকে বাঁচাতে আসেনি, তার মানে সে সত্যিই দোষী। তাই এমন শাস্তি তো তাকে ভোগ করতেই হবে। তবে বৃষ্টি হার মেনে নেবে না, যেভাবেই হোক শ্রাবণকে নিজের করেই ছাড়বে সে। কারণ সে ভালোবাসতে শুরু করেছে শ্রাবণকে, অনেক বেশি ভালোবেসে ফেলেছে তাকে। তার তো আপন বলতে পৃথিবীতে শ্রাবণ ছাড়া আর কেউ নেই। কথাগুলো ভেবে চোখের জল মুছে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর নিজেকে শক্ত করে শ্রাবণকে খুঁজতে রুম থেকে বেরিয়ে এলো। এদিক ওদিক চারদিকে খুঁজে ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখলো শ্রাবণ একা একাই কবজি ডুবিয়ে খাবার খাচ্ছে। ওকে এভাবে খেতে দেখে আবারও যেন ভীষণ রাগ হলো বৃষ্টির। ও এতক্ষণ ধরে না খেয়ে যার জন্য অপেক্ষা করছিল, অথচ সে কিনা একা একাই খেতে বসেছে। একটিবারেও বৃষ্টির কথা ভাবেনি, অথচ মুখে বলতো বৃষ্টিকে ভালোবাসে সে। রাগ নিয়ে শ্রাবণের সামনে এগিয়ে গেল সে। তারপর পাশের চেয়ার টেনে বসে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আপনি এত স্বার্থপর কবে থেকে হলেন? হ্যাঁ, তখন শুনলেনও যে আমি আপনার জন্য বিকেল থেকে না খেয়ে বসে আছি, অথচ নিজে একা একাই কবজি ডুবিয়ে খেতে বসে গেছেন। একবারও আমার কথা ভাবলেন না? আমার বুঝি ক্ষুধা লাগেনি? ওর কথার উত্তরের মুখে কিছু বলল না শ্রাবণ। পাশে থাকা একটি প্লেটে খাবার বেড়ে ওর সামনে এগিয়ে দিয়ে আবারও খাওয়াই মনোযোগ দিল। ওর এমন কাণ্ডে রাগটা যেন আবার মাথায় চড়ে বসলো বৃষ্টির। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের হাতটা সরিয়ে ওর কোলের মধ্যে বসে পড়লো। তারপর নিজের নাকটা ঘষে নিয়ে বলল, এবার আমাকে খাইয়ে দিন, না হলে এখান থেকে উঠছি না, আপনি যত কিছুই করেন না কেন। আচমকা ওর এমন কাণ্ডে খাবার গলায় আটকে গেল শ্রাবণের। সে জোরে জোরে কাশতে শুরু করলো। সাথে সাথে বৃষ্টি ওর কোল থেকে নেমে এক গ্লাস পানি ভরে সামনে ধরলো। শ্রাবণ সেটা না নিয়ে ছড়ে ফেলে রাগী গলায় বলল, আজ যেটা করেছো এই কাজটা আর দ্বিতীয়বার করার চেষ্টাও করো না। তাহলে যে কোমর নিয়ে আমার কোলে এসে বসেছিলে সেই কোমরটা ভেঙে বিছানায় ফেলে রাখবো। তোমার চোখে আমার জন্য ভালোবাসা নয়, ভয় দেখতে চাই আমি। তুমি আমাকে ভয় করবে, আর আমি তোমাকে দিয়ে সেইটাই করিয়ে ছাড়বো। আগে যেমন ভয় পেতে ঠিক ঠিক একইভাবে ভয় করবে আমায়। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল শ্রাবণ। ওর এমন ব্যবহারের যেন বৃষ্টি ভেঙে পড়ল। কি করবে কি বলবে মাথায় ঢুকছে না তার। সে একটু ভাবতে পারেনি শ্রাবণ এমন ব্যবহার করবে তার সাথে। এই শ্রাবণকে যেন আগের শ্রাবণের সাথে মেলাতে পারছে না বৃষ্টি। পরের দিন বিকেল ৩টা, জানালার ধারে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে বৃষ্টি। মনটা ভীষণ বিষণ্ণ তার। কাল রাতের কথা যেন কিছুতেই ভুলতে পারছে না সে। শ্রাবণ কি করে পারলো তার সাথে এতটা রুড বিহেভ করতে? ও কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি সেই ভালোবাসাটা এখন আর নেই ওর মাঝে? এসব কথাই ভাবছে আর আনমনে চোখের জল ফেলছে বৃষ্টি। তখনই হঠাৎ পেছনে শ্রাবণের গলা খাকারির শব্দ শুনে দ্রুত নিজের চোখের জল মুছে নিল সে। পেছন ফিরে তাকাতেই দেখলো শ্রাবণ হাসি মুখে দাঁড়িয়ে আছে। বৃষ্টি ঘুরে তাকাতেই সে বলে উঠল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে ঘুরতে যাব। বাসায় থাকতে থাকতে হয়তো অনেক বোর হয়ে গেছো, তাই ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। ওর কথাই যেন মুহূর্তের মুখেই হাসি ফুটে উঠল বৃষ্টির। সে মুখের হাসির রেখা টেনে চঞ্চলা গলায় বলে উঠল, সত্যি সত্যি আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন? তো আমার কি আরো দু একটা বউ আছে নাকি যে তাদের নিয়ে ঘুরতে যাব? বউ যেহেতু তুমি একাই, তাহলে নিশ্চয়ই তোমাকে নিয়ে ঘুরতে যাব। এখন দেরি না করে দ্রুত রেডি হয়ে নাও, সময় বেশি নেই, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। আপনি যান, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। কথাটা বলেই খুশিতে উৎফুল্ল হয়ে আলমারির কাছে চলে গেল বৃষ্টি। আলমারি থেকে একটি সুন্দর লাল রঙের হাতের কাজ করা 3 পিস বের করলো সে। তারপর সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। একটু পর ওয়াশরুম থেকে ফিরে এসে নিজেকে হালকাভাবে বেশ সুন্দর করে সাজালো সে। তারপর বাইরে বেরিয়ে এলো শ্রাবণের সাথে ঘুরতে যাবে বলে। ওকে সিঁড়ি বেয়ে নামতে দেখে শ্রাবণ বেশ কিছুক্ষণ এক নজরে তাকিয়ে রইল। তারপর মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, আমার বউটাকে তো অনেক মিষ্টি লাগছে, যেন কোনো লাল জল পড়ি। ওর কথায় হালকা লজ্জা পেল বৃষ্টি। মুখে লজ্জা মাখা হাসি ফুটিয়ে ওর কাছে এগিয়ে এসে বলল, জলপরি কেন মনে হচ্ছে? শুধু পরিও তো হতে পারতো। এই প্রথম শুনলাম কেউ কারো প্রশংসা করে জলপরি বলে। আমি যেটা বলি সেটার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে, তাই হয়তো জলপরি টাকার পেছনেও কোনো কারণ আছে। সেটা না হয় সময় এলেই বুঝতে পারবে। এখন সময় নষ্ট না করে চলো, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই সামনের দিকে হাঁটা শুরু করলো শ্রাবণ। ওর কথার মানে কিছুই বুঝতে পারলো না বৃষ্টি, কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করারও প্রয়োজন মনে করলো না সে।
তাই ওর পিছু পিছু যেতে লাগলো। বিশাল বড় এক ঝিলের ধারে দাঁড়িয়ে আছে শ্রাবণ ও বৃষ্টি। প্রায় 1.5 ঘন্টা ধরে গাড়িতে জার্নি করে আসার পর এখানে এসে উপস্থিত হয়েছে তারা। এতক্ষণ জার্নি করে যতটা ক্লান্তি অনুভব হচ্ছিল বৃষ্টির, এই জায়গাটাতে পৌঁছিয়ে গাড়ি থেকে নামতেই যেন সব ক্লান্তি হাওয়ায় মিলে গেছে তার। জায়গাটা এতটাই সুন্দর যে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য এই মুহূর্তে বৃষ্টির মনে চাইছে শ্রাবণকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হাঁক করতে, তারপর ওকে নিয়ে ইচ্ছে মতো চারিপাশে ঘুরে বেড়াতে। এতটাই আনন্দ লাগছে বৃষ্টির যে সে আর নিজের উত্তেজনাকে চাপিয়ে রাখতে পারল না। শ্রাবণকে রেখেই দৌড়ে এগিয়ে গেল ঝিলের ধারে। এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো পাগলের মতো। ওর এসব কাণ্ড দেখে শ্রাবণের মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর চিন্তায় মগ্ন হলো। বৃষ্টি এভাবে চারদিকে ছোটাছুটি করতে করতে হঠাৎ ওর মাথায় একটা চিন্তা কাজ করে গেল। সে ছোটাছুটি থামিয়ে শ্রাবণের সামনে এগিয়ে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, এই জায়গাটা এত সুন্দর যে চোখ জুড়িয়ে যাচ্ছে, অথচ আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না কেন? এত সুন্দর একটা জায়গা অথচ কেউ ঘুরতে আসে না। ওর কথার উত্তরে শ্রাবণ সময় বিলম্ব না করে ঝিলের দিকে তাকিয়ে থেকে ভাবলেশীন ভাবে বলে উঠল, অনেকেই আসতো, সবসময় অনেক ভিড় থাকতো এখানে, কিন্তু এখন আর কেউ আসার সাহস পায় না। ওর এমন উত্তরে ভ্রু কুঁচকালো বৃষ্টি। মাথাটা হালকা চুলকে নিয়ে অবাক হয়ে বলল, এত সুন্দর একটি জায়গা অথচ কেউ এখানে আসতে সাহস পায় না, এর মানে কি শ্রাবণ? এখানে ভয়ের কি আছে? ওর কথায় কোনো উত্তর দিল না শ্রাবণ। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে ঝিলের দিকে তাকিয়ে থেকে নিচু গলায় বলল, চলো নৌকায় করে ঘুরে আসি, ঝিলের ওই দিকটায় অনেক শাপলা ফুল আছে, তোমার ভালো লাগবে। না না, আমি নৌকা চড়বো না। আমি পানিতে অনেক ভয় পাই, পানিতে আমার ফোবিয়া আছে, তাই কখনো নৌকায় উঠিনি। কথাটা বলেই দুপা পিছিয়ে গেল বৃষ্টি। ওর কথাই মুচকি হাসলো শ্রাবণ। ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমাকে বিশ্বাস করো তো? যদি সত্যি বিশ্বাস করে থাকো তাহলে সাহস করে আমার হাত ধরে এগিয়ে আসো, তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই জান। ওর কথার উত্তরে একবার ওর হাতের দিকে তো একবার মুখের দিকে তাকালো বৃষ্টি। তারপর নিজের হাতটা ওর হাতের মাঝে দিয়ে মৃদু হেসে বলল, আপনাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি শ্রাবণ। আমি জানি আমি আপনার মতো অন্য কারোর কাছে এতটা সুরক্ষিত নই, তাই নিজেকে বিনা সংকোচে আপনার হাতে সমর্পণ করতে পারি। ওর কথার উত্তরে শ্রাবণ আর কিছু বলল না, মুখটা নিমিষেই কেন যেন গম্ভীর করে ফেললো। তারপর বৃষ্টির হাত ধরে নিয়ে চলে গেল ঝিলের একদম ধারে। সেখানে খুব সুন্দর করে একটি নৌকা বাঁধা। নৌকাটা দেখে মনে হচ্ছে একদম নতুন, যেন কেউ একটু আগে এখানে বেঁধে রেখেছে ওদের জন্য। বৃষ্টিকে হাত ধরে নৌকায় তুলে বসালো শ্রাবণ। নৌকার উপরে শুধু একটি বৈঠা আর একটি ফুলানো ট্রাকের টায়ার রয়েছে, যেটা সাঁতার শিখতে কাজে লাগে। বৃষ্টিকে নৌকায় তুলে নৌকাটি ছেড়ে দিল শ্রাবণ। কিছুক্ষণের মাঝেই নৌকা বাইতে বাইতে তারা একদম ঝিলের মাঝখানে পৌঁছে গেল। এখানে অনেক গভীর পানি দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টির মনে মনে অনেক ভয় হলেও সে শ্রাবণের জন্য সেটা প্রকাশ করছে না। হঠাৎ করেই শ্রাবণ নৌকা বাওয়া ছেড়ে দিল, বৈঠাটা নৌকার উপরে ফেলে দিয়ে বৃষ্টির পাশে এসে বসলো। তারপর চারিদিকে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, ভয় লাগছে না তোমার? ওর কথায় কিছুটা অবাক হলেও নিজেকে সামলে নিল বৃষ্টি। ওর হাতটা শক্ত করে ধরে কাঁধের উপর মাথা রেখে মুচকি হেসে বলল, ভয় কেন লাগবে? আমার সুরক্ষা কবচ যে আমার সাথেই আছে, তাই ভয়ের কোনো প্রশ্নই আসে না। তুমি জানো এত সুন্দর একটা জায়গায় কেউ কেন আসে না, কেন সাহস পায় না এই জায়গায় আসার? আসলে এই ঝিলটাতে কুমির বাস করে। কিছুদিন পরপরই এখানে একজন করে মানুষ মারা যায় সেই কুমিরের আক্রমণে। বেশ কিছুদিন আগে 2টি বাচ্চা ছেলেও এখানে গোসল করতে এসেছিল, তারা আর ফিরে যেতে পারেনি, সেই কুমিরের শিকার হয়েছে তারা। এতটুকু বলে থামলো শ্রাবণ। কথাগুলো এমন ভাবে বলল যেন তেমন কোনো ব্যাপারই নয় এটা। কিন্তু কথাগুলো শুনে বৃষ্টি ভয়ে যেন আরো 1000 গুণ বেড়ে গেল। তার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল, ভয়ে পিঠের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে শ্রাবণের হাতটা শক্ত করে ধরে আর একটু কাছে গিয়ে বসে ভীতু গলায় বলল, হাত দেরি করবে না, প্লিজ নৌকা ঘুরান, চলেন আমরা ফেরত চলে যাই। সন্ধ্যা হতে চললো, আমার ভীষণ ভয় লাগছে। এখানে যদি সে কুমিরটা আমাদের উপর আক্রমণ করে। এতটুকু বলতেই ওকে থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর কয়েক পা সামনে এগিয়ে গিয়ে নৌকায় হালকা দুলিয়ে বলল, তাতে কি হয়েছে? তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি তো তোমার কোনো ক্ষতি হতে দেবো না, তাই না? এত ভয় কেন পাচ্ছ জানেমান? ওকে এভাবে নৌকা ঝুলানো দেখে আবার বৃষ্টির মনে এক অজানা ভয়ানক আশঙ্কা গ্রাস করে নিল।
সে ভয়ে নৌকাটাকে হাত দিয়ে শক্ত করে ধরে কান্না করতে করতে বলল, এ আপনি কি করছেন শ্রাবণ? এভাবে এভাবে নৌকা ঢোলাচ্ছেন কেন? আমি পড়ে যাব তো, আমি পড়ে যাব নৌকা থেকে। আমি সাঁতার জানি না শ্রাবণ, প্লিজ প্লিজ এমনটা করবেন না। নৌকা ঢোলানো বন্ধ করুন, আমার ভীষণ ভয় করছে। ওর কথায় কোনো উত্তর দিল না শ্রাবণ। নৌকার উপরে থাকা সেই ফুলানো টায়ারটা ছুঁড়ে ফেলে দিল ঝিলের মধ্যে। এরপর বৃষ্টিকে টেনে তুলে দাঁড় করালো। ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ধাক্কা দিয়ে ফেলে দিল ঝিলের মাঝখানে। পানিতে পড়ে বৃষ্টি পানি খেতে লাগলো। হাবুডুবু খেতে খেতে শ্রাবণের কাছে আকুতি বিনতি করতে লাগলো। সাঁতার জানে না বলে তার আত্মা শুকিয়ে যেতে লাগলো ভয়ে। বৃষ্টির থেকে প্রায় 3 হাতের মতো দূরত্বে রয়েছে সে টায়ারটা। ওইটা ধরতে পারলেই হয়তো সে বেঁচে যেতে পারবে। শ্রাবণ নৌকার ওপর আরামদায়ক ভঙ্গিতে বসে বাঁকা হেসে বলল, জলপুরি, এবার তোমাকে সত্যি একদম জলপুরির মতোই লাগছে। পানিতে ডুবে নাকানি সুবানি খাওয়া জলপুরির মতো। যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে যেভাবেই হোক ওই টায়ারটাকে ধরো আর সেটার উপরে উঠে বসার চেষ্টা করো। নইলে আর বেশিক্ষণ লাগবে না ওই কুমিরটার এসে তোমার উপরে হামলা করতে। আর আমি এতটাও বোকা নই যে তোমাকে কুমিরের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই পানিতে লাফ দিয়ে মরবো। তাই বাঁচতে চাইলে টায়ারটা ধরে উঠে এসো। শ্রাবণের কথাই যেন মনের শক্তিটা আরো হারিয়ে ফেলল বৃষ্টি। কুমিরের কথা মনে পড়তেই সে আরো বেশি উত্তেজিত হয়ে গেল। ফলে কোনোভাবেই সে আর টায়ারের কাছে যেতে পারল না, বরং তার হাতের ওঠানামার ফলে পানির ঢেউয়ে ঢেউয়ে টায়ারটা আরো দূরে সরে গেল। নিজেকে আর পানির উপর ভাসিয়ে রাখা সম্ভব হচ্ছে না বৃষ্টির। পানি খেতে খেতে পেট ভরে যাচ্ছে তার। সে এবার নিজের সর্বশক্তি দিয়ে পানির উপর ভেসে থাকার চেষ্টা করলো, কিন্তু তখনই শ্রাবণ ভয় দেখিয়ে বলে উঠল, বৃষ্টি, তোমার পেছনে কুমির এগিয়ে আসে। বাঁচতে চাইলে জলদি এদিকে এগিয়ে এসে আমার হাতটি ধরো। কথাটি বলেই নিজের হাতটি বৃষ্টির দিকে এগিয়ে দিল শ্রাবণ। ওর হাতটা ধরতে হলেও বৃষ্টিকে প্রায় 2 হাতের মতো সাঁতরে আসতে হবে, নইলে ধরতে পারবে না। কিন্তু সে তো সাঁতারও সেও জানে না, তাহলে কিভাবে ওর হাত ধরবে বৃষ্টি? এদিকে কুমিরের কথা ভেবে ওর অন্তরাত্মা কেঁপে উঠছে বারবার। বৃষ্টি এবার সব আশা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে নিল, নিজেকে ছেড়ে দিল ভাগ্যের হাতে। তলিয়ে যেতে লাগলো পানির অতল গহ্বরে। ইমরান খানের বেডের পাশে চুপচাপ বসে আছে ইমন। দু চোখে রাগ এবং অশ্রুধারা একসাথে বিদ্যমান তার। ইমরান খানের শরীরের এক সাইড পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে, তাই সে অবশের মতো পড়ে রয়েছে বেডে। মুখে কিছু বলার শক্তি নেই তার। ইমন তার বাবার হাতটা শক্ত করে নিজের হাতের মধ্যে ধরে রাগে ফসফস করছে, আর শ্রাবণের কথা ভাবছে। এই মুহূর্তে শ্রাবণকে সামনে পেলে হয়তো কাঁচা চিবিয়ে খেত সে। তখনই একজন লোক ক্যাবিনের মাঝে প্রবেশ করে ওর সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। নিচু গলায় বলে, স্যার, আমি ওই শ্রাবণের খবর নিতে গিয়েছিলাম, কিন্তু উনি বাসায় নেই। বৃষ্টি ম্যাডামকে নিয়ে কোথাও ঘুরতে গেছে। আমি সেখানে যাওয়ার পূর্বে তারা বের হয়ে গেছে, তাই তাদেরকে আর দেখতে পারিনি। জানি না কোথায় নিয়ে গেছে বৃষ্টি ম্যাডামকে। এতটুকু বলে থামলো লোকটি। লোকটির কথা শুনে রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে গেল ইমনের। সে ইমরান খানের হাতটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর লোকটির উপর হুঙ্কার ছেড়ে বলল, তোদের দিয়ে কোন কাজটা ঠিকমতো হয় বলতে পারিস? তোদের টাকা দিয়ে পুষেই ভুল হয়েছে, কখনো কোনো কাজেই হবে না তোদের দ্বারা। একটা সামান্য কাজ করতে পারিয়েছিলাম, সেটাও কমপ্লিট করতে পারছিস না। যেখান থেকে পারিস, যেভাবে পারিস, ওদের দুজনকে খুঁজে বের কর। ওদের দুজনের সব খবর চাই আমার। আর গুপ্তচর পাঠিয়ে আমাদের বাসা থেকে ওই শ্রাবণ যে ইনফরমেশনগুলো নিয়ে গেছে, সেগুলো যেভাবে হোক আমার চাই। যত দ্রুত সম্ভব নিয়ে আয় সেইগুলো। দরকার হলে শ্রাবণের লোকদের টাকার বিনিময়ে কেনার চেষ্টা কর। যত টাকা লাগে লাগুক, ওই ইনফরমেশনগুলো চাই, আমার চাই, ফেরত চাই। ইমনের ধমক খেয়ে লোকটি আর দাঁড়ালো না, ভয়ে দ্রুত ক্যাবিন ছেড়ে বেরিয়ে গেল। লোকটি যেতেই চেয়ারের উপর বসে রাগী গলায় চিৎকার করে বলল, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য বাবা, ওই শ্রাবণ এখনো বেঁচে আছে। সেদিন যদি আমাকে ওকে মারার দায়িত্বটা দিতে, তাহলে সেদিন ওকে আমি সত্যি সত্যি মেরে বাসায় ফিরতাম। যত অকর্মা ঢেকিদের কাজ দিয়েছিলে, ওদের দ্বারা কোনো কাজই হবে না। এবার যা করার আমি করব। ওই শ্রাবণকে শেষ করে ছাড়বো আমি। চুলে ভারী কোনো বস্তুর টান অনুভব করতেই জ্ঞান ফিরে এলো বৃষ্টির। সে মিটিমিটি করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। বেশ কিছুটা সময় পর হতেই খেয়াল এলো তার। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সে নিজের রুমে শুয়ে আছে। তার পাশেই একটি উঁচু টুলের উপর বসে আছে শ্রাবণ। ঘুমিয়ে আছে সে, আর তার হাতটা বৃষ্টির চুলের উপরে, যে কারণে চুলে টান অনুভব করছে সে। শ্রাবণকে এই অবস্থায় বসে থাকতে দেখে বৃষ্টি বেশ ভালোভাবেই বুঝতে পারলো যে শ্রাবণ এতক্ষণ তার সেবা করছিল। হয়তো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়েছে।
তাই চুলে টান অনুভব করছে সে। বৃষ্টি ধীরে ধীরে তার হাতটা নিজের চুলের উপর থেকে সরিয়ে উঠে বসলো। নিজের দিকে তাকিয়ে দেখলো শরীরের কাপড় চেঞ্জ করা, মাথার চুলগুলো একদম শুকনো ঝরঝরে। সে আশেপাশে তাকিয়ে ঘড়ির দিকে লক্ষ্য করতেই দেখলো রাত 3টা বাজে। বৃষ্টি বেশ ভালোভাবেই বুঝতে পারছে যে শ্রাবণ তাকে সেই ঝিলের পানি থেকে বাঁচিয়ে বাসায় নিয়ে এসেছে, আর নিজের হাতে কাপড় চেঞ্জ করে দিয়ে চুল শুকিয়ে এতক্ষণ বসে সেবা করছে। ও শ্রাবণের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর কিছু একটা ভেবে ওর হাতের উপর শুয়ে পড়লো। হাতে ভারী কিছু অনুভব হতেই ঘুম ভেঙে গেল শ্রাবণের। সে দ্রুত চোখ মেলে তাকাতেই দেখলো বৃষ্টি একদম তার মুখের সামনে মুখ দিয়ে হাতের উপর শুয়ে আছে। সাথে সাথে নিজের হাতটাকে টান দিয়ে নিয়ে উঠে দাঁড়ালো সে। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রুম থেকে চলে যেতেই বৃষ্টি লাফিয়ে উঠে হাতটা জাপটে ধরে ফেললো। তারপরে এক টানে নিজের দিকে ঘুরিয়ে কলার চেপে ধরলো। বৃষ্টির এমন কাণ্ডে যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল শ্রাবণ। সে বেশ অবাক দৃষ্টিতে তাকিয়েই রইল বৃষ্টির দিকে, কিন্তু মুখে কিছু বলল না। বৃষ্টি ওর কলার ধরেই মুখের একদম কাছাকাছি মুখ নিয়ে রাগী গলায় বলল, কি পেয়েছেন কি আপনি? যখন খুশি ভালোবেসে সেবা যত্ন করে আমাকে সুস্থ করবেন, আবার যখন খুশি নিজেই বিপদে ফেলে দেবেন। আমি কি আপনার হাতের পুতুল যে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করবেন? আজ আপনাকে বলতেই হবে এসব কিছুর মানে কি। কেন এইভাবে পানিতে ফেলে দিয়েছিলেন আমায়? কেনই বা মেরে ফেলতে চেয়েও আবার বাঁচিয়ে নিয়ে এসেছেন? ওর কথার উত্তরে কিছু বলল না শ্রাবণ। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মুখটাকে এমন করে ফেললো যেন রাগে শরীর জ্বলে যাচ্ছে তার। চোখ মুখ খিচে বৃষ্টির হাতটা কলার থেকে ঝাড়ি দিয়ে ছাড়াতে চাইতেই বৃষ্টি আরো জোরে আঁকড়ে ধরলো। তারপর কান্না করে ফেলে বলল, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আজ আপনাকে। কি ভেবেছেন আপনি এসব করে আমাকে ভয় দেখাতে পারবেন? হ্যাঁ, আমি আপনাকে ভয় করতাম যখন আপনার প্রতি আমার কোনো ফিলিংস ছিল না তখন, কিন্তু এখন ভয় নয়। আপনার প্রতি শুধু আমার বিশ্বাস আর ভালোবাসা আছে, যেটা শত চেষ্টা করেও আমার মন থেকে আপনি সরাতে পারবেন না। ভুলে যাবেন না, পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই, শুধুমাত্র আপনি ছাড়া। আর তা মরলেও আমি আপনার জন্যই মরবো, আর বাঁচলেও আপনার জন্য। আর কখনোই ভয় সৃষ্টি করতে পারবেন না আপনি আমার মনে। তাই এসব কিছুর কারণ জানতে চাই, আমাকে বলুন কেন এসব করছেন আপনি? বৃষ্টির কথাগুলো শুনে শ্রাবণের রাগী মুখটা নিমেষেই একদম শান্ত হয়ে গেল। সে অবাক দৃষ্টিতে বৃষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। দুজনই একদম চুপ করে রইল, কারো মুখে কোনো কথা নেই। তবে বৃষ্টির চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এভাবে বেশ কিছুটা সময় পেরিয়ে যেতেই শ্রাবণ আলতো হাতে বৃষ্টির হাতটা নিজের কলার থেকে ছাড়িয়ে নিল। তারপর ওর হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। বৃষ্টিও আর কিছু বলল না, চুপচাপ শ্রাবণের সাথে যেতে লাগলো। ওর হাত ধরে নিয়ে সেই স্টোর রুমটার সামনে গিয়ে দাঁড়ালো শ্রাবণ, যে রুমটা শুধুমাত্র বৃষ্টির দাদু আহমদ চৌধুরী ছাড়া অন্য কেউ খুলতে পারতেন না। শ্রাবণ একবার বৃষ্টির দিকে তাকিয়ে মৃদু হাসলো, কিন্তু বৃষ্টির চোখে বিস্ময় স্পষ্ট। পকেট থেকে একটি কার্ড বের করে দরজার ডান পাশের একটি জায়গায় স্পর্শ করালো শ্রাবণ। সাথে সাথে প্যাচ প্যাচ শব্দে খুলে গেল দরজা। বৃষ্টি অবাক হয়ে হাঁ করে ভেতরে তাকালো। তাকাতেই দেখলো পুরো বাড়িটার চাইতে এই রুমটা একেবারে অন্যরকম। এটাকে দেখে স্টোর রুম বলা মানে বোকামি করা। রুমটা এতটাই সুন্দর যে একদম ঝকমক করছে চারদিকে, কিন্তু রুমটা একদম ফাঁকা। কোনো আসবাবপত্র বা কোনো কিছুই নেই, শুধু লাইট, একটি বড় আলমারি এবং কিছু ইলেকট্রিক্যাল জিনিস রাখা। বৃষ্টি কোনো প্রশ্ন করার জন্য মুখ খুলবে তার আগেই শ্রাবণ তার মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে থামিয়ে দিল। তারপর ওর হাত ধরে নিয়ে সোজা রুমের মাঝে প্রবেশ করলো। আবারও দরজার ডান পাশে একটি স্থানে কার্ডটা প্রবেশ করালো। সাথে সাথে দরজাটা প্যাচ প্যাচ শব্দ করে বন্ধ হয়ে গেল। এমন একটি বন্ধ রুমের মধ্যে এসে কেন যেন না বৃষ্টির মনে এক অজানা আতঙ্ক গ্রাস করে নিল। কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কারণ সে আর ভয় পাবে না কোনোভাবেই। কিন্তু বৃষ্টি কোনোভাবেই বুঝতে পারছে না এই রুমের মাঝে এমন কি সিক্রেট আছে যেটা এতটা সিকিউরিটি দিয়ে রেখেছিল তার দাদু। আর এখন তার অবর্তমানে শ্রাবণ। কথাটা ভেবেই প্রশ্ন করার জন্য মুখ খুলল বৃষ্টি। তখনই আবার ওকে থামিয়ে দিয়ে ওর হাতটা ধরে সেই আলমারির সামনে চলে গেল শ্রাবণ। তারপর আলমারির এক পাশে একটি ছোট বোতামে চাপ দিতেই আলমারিটা খটখট শব্দে খুলে গেল। আর ভেতর থেকে একটি সিঁড়ি দেখা গেল। বৃষ্টি বেশ অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। সে ভাবতেও পারেনি এমন একটা আলমারির মাঝে এভাবে গুপ্ত দরজা থাকতে পারে। এবারও বৃষ্টিকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ওর হাত ধরে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো শ্রাবণ।
বৃষ্টি আর কোনো প্রশ্ন করলো না। সে চুপচাপ শ্রাবণের সাথে অবাক হয়ে উপরের দিকে উঠতে লাগলো। এভাবে বেশ কয়েকটা সিঁড়ি পার করেই তারা একটা রুমের দরজার সামনে পৌঁছালো। তবে এই রুমের দেয়ালগুলো দেখে মনে হচ্ছে না এগুলো ইট সিমেন্টের তৈরি, বরং দেখে মনে হচ্ছে যেন এমন কোনো ধাতু দিয়ে তৈরি যা কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। শ্রাবণ সেই দরজার ওপর 3 বার খটখট করে শব্দ করলো, তারপর চুপ করে দাঁড়িয়ে রইল। বৃষ্টি অবাক হয়ে শুধু সবকিছু দেখছে, কোনো রকম প্রশ্ন করছে না। ভেতর থেকে একটু পরে কেউ দরজাটা খুলে দিল। বৃষ্টি ভেতরে থাকা লোকটার দিকে তাকাতেই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেল। সে চোখ বড় বড় করে বিস্মিত গলায় বলল, দাদু তুমি? আহমদ চৌধুরী বৃষ্টিকে দেখে শ্রাবণের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। শ্রাবণ চোখ দিয়ে ইশারা করে কিছু একটা বলতেই আহমদ চৌধুরী হাত বাড়িয়ে দিল বৃষ্টির দিকে। সে আর দেরি না করে সোজা গিয়ে আহমদ চৌধুরীর বুকের উপর আশ্রে পড়ল। তারপর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে লাগলো। আহমদ চৌধুরী ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। কান্না করে হালকা হওয়ার পর বৃষ্টিকে নিজে শান্ত করে আহমদ চৌধুরীর বুক থেকে মাথা তুলে দাঁড়ালো। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, দাদু আমি কখনো কল্পনা করতে পারিনি তোমাকে এভাবে আবার ফিরে পাবো। তুমি জানো না তোমাকে ছাড়া আমি কতটা অসহায় হয়ে পড়েছিলাম। ওনাকেও ভুল বুঝে খুন করতে চেয়েছিলাম। তুমি কিভাবে বেঁচে আছো আর এখানে বা এলে কিভাবে? আমার মাথায় তো কোনো কিছুই ঢুকছে না। প্লিজ আমাকে সব কিছু বলো। কথাগুলো বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে শ্রাবণ এবং আহমদ চৌধুরীর দিকে তাকিয়ে রইল বৃষ্টি। ওর কথার উত্তরে আহমদ চৌধুরী মুস্কি হাসলেন। তারপর ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দাদুমণি, আমি আজ বেঁচে আছি একমাত্র আল্লাহর রহমত আর শ্রাবণের জন্য। ও যদি সেদিন হাসপাতাল থেকে আমাকে বুদ্ধি করে সরিয়ে না নিয়ে আসতো, তাহলে এতদিন হয়তো আমি পুড়ে ছাই হয়ে যেতাম। তোমার সাথেও কখনো দেখা হতো না। এতটুকু বলে থামলেন আহমদ চৌধুরী। ওনার কথার উত্তরে বৃষ্টি একবার শ্রাবণের দিকে তাকালো, কিন্তু শ্রাবণ চুপচাপ নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তারপর আবারও আহমদ চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে উঠল, কিন্তু দাদু তোমাকে সেখানে কে মারতে চেয়েছিল? আর উনি তোমাকে বাঁচিয়ে বা নিয়ে আসলো কিভাবে? তুমি কতদিন হলো এখানে রয়েছো? এতদিন কেন আমার সাথে দেখা করতে চাওনি? উনিও কেন তোমার কাছে আমায় নিয়ে আসেনি? আমার মাথায় সব কিছু ঘুরপাক খাচ্ছে। তোমাদের কোনো কিছুই বুঝতে পারছি না আমি। প্লিজ দাদু আমাকে সব কিছু বলো। এই গোলকধাঁধায় থাকতে পারবো না, আর পাগল হয়ে যাচ্ছি আমি। ওই ইমরান খান আমাকে মারতে চেয়েছিল বৃষ্টি, কিন্তু সে সফল হয়নি। দুনিয়ার কাছে আমি মরে গেলেও শ্রাবণ আমাকে এখানে নিয়ে এসে বাঁচিয়ে রেখেছে। এতদিন আমি কোমায় ছিলাম। গত 15 দিন আগে কোমা থেকে বেরিয়েছি। তোমার সাথে দেখা করতে চাইলে শ্রাবণ আমাকে থামিয়ে দিয়েছিল। বলেছিল যেদিন তুমি ওকে পুরোপুরি বিশ্বাস করবে, সেই দিন একমাত্র আমার সামনে নিয়ে আসবে তোমাকে। কারণ ওকে বিশ্বাস না করলে তুমিই হবে তোমার নিজের ও আমার বিপদের কারণ। এতটুকু বলে থামলেন আহমদ চৌধুরী। ওনার কথার উত্তরে বৃষ্টি কিছু বলবে তার আগে ওকে থামিয়ে দিয়ে শ্রাবণ বলে উঠল, আমি জানি বৃষ্টি, তোমার মাথায় এখন অনেক রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সব প্রশ্নের উত্তর পেতে হলে তোমায় ধৈর্য ধরতে হবে। আজ আমি বুঝতে পেরেছি তুমি সত্যিকারের অর্থে আমাকে বিশ্বাস করতে শুরু করেছো, আর সেই সাথে আমাকে ভরসা করতেও শুরু করেছো। সে কারণেই তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। আজ তোমার সাথে যেটা করেছি সেটাও ছিল তোমাকে তোমার ফোবিয়া থেকে বের করে আনার একটি উপায়। আমি এমন কাউকে আমার স্ত্রী হিসেবে চাই না যে ভীত হয়ে দুনিয়ার সামনে মরে মরে বেঁচে থাকে। তাই আমার স্ত্রীর মর্যাদা এবং সকল প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে সেটাই করতে হবে যেটা আমি চাই। ওর কথার উত্তরে একবার দাদুর দিকে আর একবার ওর দিকে তাকালো বৃষ্টি। তারপর ওর সামনে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে বলল, আমি আপনার সব কিছু মানতে রাজি। বলুন কি করতে হবে আমায়? আপনি যা বলবেন আমি সেটাই করব। আপনার কথা মতোই চলবো। ওর কথার উত্তরে বাঁকা হাসলো শ্রাবণ। ওর সামনে থেকে সরে গিয়ে পাশে থাকা একটি চেয়ার টেনে তার উপর পায়ের উপর পা তুলে বসলো। নিজের ডান হাতটা থুতনির নিচে রেখে পা দোলাতে দোলাতে বলল, ভেবে দেখো, এভাবে সবকিছুতে রাজি হয়ে যাওয়া ঠিক নয়। পরে কিন্তু পিছু পা হতে পারবে না। তাহলে কিন্তু আর আমাকে কখনোই স্বামী হিসেবে পাবে না। তোমার জীবন থেকে হারিয়ে যাব। ঠিক যেভাবে হঠাৎ করে উদয় হয়েছিলাম, সেভাবেই হঠাৎ করে হাওয়া হয়ে যাব তোমার জীবন থেকে। তাই যা করবে ভেবে চিন্তে করবে। আমার কথা মেনে চলা কিন্তু ততটাও সহজ নয়। কথাগুলো বলে বৃষ্টির দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইল শ্রাবণ। ওর এমন হেয়ালিপনা কথা শুনে বেশ রাগ হলো বৃষ্টির।
সে তার দাদুর দিকে তাকাতেই দেখলো দাদু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখের ভাবভঙ্গি দেখে কোনোরকম কিছু বোঝা যাচ্ছে না। বৃষ্টি এবার কোমরে হাত দিয়ে রাগী লুক নিয়ে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের নখটা হালকা ঘষে নিয়ে রাগী গলায় বলল, কি ভাবেন কি নিজেকে আপনি? হ্যাঁ, পৃথিবীতে সাহসী বলতে কি শুধুই আপনিই আছেন, আর কেউ নেই? বাকি মানুষগুলো কি সব ভিতর টিম? আমি তো পৃথিবীর বাকি মানুষের কথা বলিনি, শুধু তোমার কথা জানতে চেয়েছি বৃষ্টি। আমার কথা মতো চলতে হলে অনেক সাহসের দরকার, সেই সাথে অনেক কঠিন হবে পথ চলা। তুমি কি সেটা করতে পারবে? যদি না পারো তাহলে এক্ষুনি স্বীকার করে নাও, কারণ মাঝপথে পিছু হাঁটা শ্রাবণের পছন্দ নয়। ওর কথার উত্তরে বৃষ্টি কোমর থেকে হাত ছেড়ে দিল। তারপর ওর সামনে ধপ করে বসে ওর মুখের কাছে মুখ নিয়ে চোখে চোখ রেখে বলল, একবার ট্রাই করেই দেখুন, বৃষ্টি ভীতু নাকি সাহসী নিজেই বুঝতে পারবেন। যাকে দেখে সবচেয়ে বেশি ভয় পেয়েছি তার চোখে চোখ রেখে যদি কথা বলতে পারি, তাহলে আর কি আছে ভয় পাওয়ার? আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। ওর কথার উত্তরে শ্রাবণ কিছু বলার আগেই পাশ থেকে ওর দাদু আহমদ চৌধুরী এগিয়ে এসে বলে উঠলেন, বৃষ্টি, আবেগের বশে এমন কিছু করো না যেটা পরে পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। শ্রাবণকে তুমি চেনো না, ও কতটা ডেঞ্জারাস সেটাও জানো না। এসব কিছু মেনে নিয়ে মাঝপথে পিছু হাঁটলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। ও ডেঞ্জারাস একটি ছেলে, যেটা অন্তত এই বছরে জেনে যাওয়ার কথা তোমার। না দাদু, এই 1 বছরও আমি ওনাকে চিনতে পারিনি। হ্যাঁ, তার ভয়ানক রূপটা দেখেছি, তবে সে তো রহস্যের এক মায়াজাল, যে চালে ভেদ করে তাকে চিনতে পারা আসলেই বড় মুশকিল। কিন্তু তবু আমি তাকে চিনতে চাই, জানতে চাই তার বিষয়ে। এই 1 বছরের শত চেষ্টা করেও তার ব্যাপারে কেউ কোনো কিছু ইনফরমেশন বের করতে পারিনি, শুধুমাত্র তার নামটা ছাড়া। কিন্তু আমি শিওর যে তুমি তার বিষয়ে সব জানো। আমি জানতে চাই দাদু, প্লিজ বলো, কে উনি, কি ওনার আসল পরিচয়? কথাগুলো বলেই আহমদ চৌধুরীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল বৃষ্টি। ওর কথার উত্তরে উনি শ্রাবণের দিকে তাকিয়ে অনুমতি চাইলেন। শ্রাবণ তাকে চোখের ইশারায় অনুমতি দিলে আহমদ চৌধুরী বলতে শুরু করলেন, ও শ্রাবণ চৌধুরী তোমার বড় আব্বুর একমাত্র ছেলে, যাকে এই পৃথিবীর মানুষ মৃত বলে জানে। আহমদ চৌধুরীর কথাই যেন আকাশ থেকে পড়ল বৃষ্টি। সে অবাক দৃষ্টিতে একবার ওনার দিকে একবার শ্রাবণের দিকে তাকাতে লাগলো। তার বিশ্বাসই হচ্ছে না তার বড় আব্বুর ছেলে এখনো বেঁচে আছে। ছোটবেলা থেকে শুনে এসেছে তার একটি ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে সপরিবারে মারা গেছেন। তাহলে কিভাবে বেঁচে ফিরল এই শ্রাবণ? কথাটা মনে মনে ভেবে দাদুর থেকে প্রশ্ন ছুড়ে দিল বৃষ্টি। বলল, তুমি এসব কি বলছো দাদু? বড় আব্বুর ছেলেও নি, আর উনি এখনো বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? ছোটবেলা থেকে তো শুনে এসেছি তারা ভয়াবহ একটি কার অ্যাক্সিডেন্টে সপরিবারে মারা গেছে, আর তুমিও সবাইকে সেটাই বলে এসেছো। তাহলে আজ হঠাৎ কিভাবে ফিরে আসলেন উনি? এতদিন ছিলেনই বা কোথায়? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না দাদু, প্লিজ আমাকে সবকিছু খুলে বলো, আমি সবকিছু জানতে চাই। হ্যাঁ, ঠিকই শুনেছিলে, ওরা সপরিবারে মারা গেছে এমনটা সারা পৃথিবীর লোক জানে। কিন্তু ওদের সবাইকে নিয়ে যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় তখন শ্রাবণকে জীবিত পাওয়া যায়, তবে গুরুতর আহত ছিল। সেই মুহূর্ত যদি খবরটা বাইরে ছড়িয়ে পড়তো তাহলে হয়তো আমাদের শত্রুরা ওকে হসপিটালে মেরে ফেলতো। তাই আমি একজন পুলিশের সহযোগিতা নিয়ে ওকে মৃত বলে সবার কাছে জারি করি, এমনকি পরিবারের কাছেও। তারপর সেই পুলিশের সাহায্যই ওর সুস্থতার জন্য ওকে আমি লন্ডনে পাঠিয়ে দেই। আর এত বছরও লন্ডনেই ছিল। তারপর আমি পুরো পরিবারের উপর আরও বেশি নিরাপত্তা বাড়িয়ে দেই। সবার সাথে বিশ্বস্ত গার্ড নিয়োজিত করি। সবসময় গার্ডদের সাথে থাকে আমার পুরো পরিবার, কিন্তু তবুও তাদের শেষ রক্ষা করতে পারিনি শেষ অবধি। তারপর আমি পুরো পরিবারের উপর আরও বেশি নিরাপত্তা বাড়িয়ে দেই। সবার সাথে বিশ্বস্ত গার্ড নিয়োজিত করি। সবসময় গার্ডদের সাথে থাকে আমার পুরো পরিবার, কিন্তু তবুও তাদের শেষ রক্ষা করতে পারিনি শেষ অবধি। পুরো পরিবারকে হারিয়েছি, কিন্তু এইসবের মাঝে ওর কথা কাউকে জানতে দেইনি, এমনকি তোমার বাবাকেও না। শ্রাবণ যতদিন লন্ডনে ছিল ওকে আমি সেখানে পুষ্পু ক্যারেটে সব কিছু শেখানোর ব্যবস্থা করেছি। শত্রুদের সাথে লড়াই করার মতো যোদ্ধা তৈরি করেছি। এর মাঝে এমন কোনো কিছুর কমতি নেই যেটার দ্বারা শত্রুরা ওকে বশ করবে। আর ওর মাঝে সবচাইতে বিশ্বস্ত হচ্ছে ওর বুদ্ধি। ওর বুদ্ধির কাছে যেন
সব কিছু হার মানতে বাধ্য। তবে এত কিছু করে একটা জিনিস বেশ ভালো বুঝতে পেরেছি, এসবের মাঝে থেকে শ্রাবণ হয়ে উঠেছে অসম্ভব ড্যান্ডারাজ, দয়া মায়াহীন পাথরের মূর্তি। এক নাগারে এতটুকু বলে থামলেন আহমদ চৌধুরী। উনার কথার উত্তরে বৃষ্টি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েই রইল। শ্রাবণের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তার বিষয়ে, কিন্তু না, এত কিছুর জানার পরেও সে ওর বিষয়ে বুঝতে পারছে না। সত্যি এই ছেলেটা ভীষণ রকমের রহস্যময় আর বুদ্ধিমান তো বটেই। এতদিনে বৃষ্টি যতটুকু বুঝতে পেরেছে তার সাথে যে পাঙ্গা নেবে সে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। বৃষ্টি যখন এসব ভাবতে ব্যস্ত তখনই শ্রাবণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো। আমি জানি বৃষ্টি, এত কিছু জানার পরেও তোমার মনে আরো অনেক প্রশ্ন জেগে উঠেছে। তার কয়েকটার উত্তর আমি তোমাকে দিচ্ছি। দাদু যে পুলিশের সাহায্য নিয়ে আমাকে বিদেশে পাঠিয়েছিলেন এবং সেখানেই বড় করেছেন, সে পুলিশ আর কেউ নয়, পুলিশ ইন্সপেক্টর আকরামের বাবা ছিলেন। আমাদের শত্রুরা দাদুকে তার করা সাহায্যের ব্যাপারে জানতে পেরে তাকে সপরিবারে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সেইখানে ইন্সপেক্টর আকরাম ও তার বড় ভাই বেঁচে যায়। ইন্সপেক্টর আকরাম এই সব কিছুই জানে, আর তাই সে আমাকে সাহায্য করেছে ইমরান খানের সাথে চালাকি করে নিজেকে মৃত প্রমাণ করে তার ইনফরমেশন জোগাড় করতে। আরো অনেকভাবেই সে আমাকে সাহায্য করেছে। বলতে পারো সে আমার খুব ভালো একজন বন্ধু এবং খুবই বিশ্বস্ত একজন সঙ্গীও। কিন্তু আপনি এতদিন পর কেন আবার বাংলাদেশে ফিরে এলেন? নিজের পরিচয় বা এভাবে গোপন করে রেখেছেন কিভাবে? কেউ কেন আপনার কোনো খোঁজ খবর বের করতে পারছে না? আপনি আসলে কি করেন যে এত বড় বড় শত্রু থাকা সত্ত্বেও আপনার ব্যাপারে কোনো ইনফরমেশন বের করা সম্ভব হচ্ছে না কারো? আর মিস্টার আকরামি বা আপনাকে এত সহজে বিশ্বাস করলো কিভাবে? ওর কথার উত্তরে ওর দাদু কিছু বলতে যেতেই ওনাকে থামিয়ে দিয়ে শ্রাবণ বৃষ্টির সামনে এগিয়ে গিয়ে বলল, এবে কি পেয়েছো তুমি? আমাকে এই মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ। একদিনই কি সবকিছু জেনে ফেলতে হবে নাকি? আমার কথা মতো চলতে থাকো, একসময় নিজেই সব জানতে পেরে যাবে। এখন চলো ঘুমোবো, আর দাদুকে ঘুমোতে দাও। কথাগুলো বলে বৃষ্টির হাত ধরে দরজার দিকে রওনা দিল শ্রাবণ, কিন্তু বৃষ্টি তাকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু আমি এখনই সবকিছু জানতে চাই শ্রাবণ। আর দাদুকে এখানে একা রেখে যাবো কেন? এখন তো আমি সবকিছু জেনে গেছি। তাহলে দাদুকে নিয়ে চলুন, উনি আমাদের সাথে একসাথে থাকবে। এখানে একা একা হয়তো দাদুর দম বন্ধ হয়ে আসে। না, দাদুকে দুনিয়ার সামনে নিয়ে যাওয়ার সময় এখনো হয়নি, তাকে এখনো কিছুদিন লুকিয়ে থাকতে হবে। আর তাছাড়া এখানে তার কোনো অসুবিধা হচ্ছে না। তিনি এখানে একাও থাকেন না, ওনার সাথে সবসময় বেশ কয়েকজন গার্ড থাকে যারা তাকে সব দিক দিয়ে সহযোগিতা করে, ওনার সকল প্রয়োজন পূরণ করে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, চলো আমার সাথে। ওর কথার উত্তরে বৃষ্টি ওর দাদুর দিকে তাকালো। ওর দাদুর কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না দাদুমণি, চিন্তার সময় শেষ হয়ে গেছে। তুমি যেহেতু শ্রাবণকে মেনে নিয়েছো, তাই এখন শুধু ওর কথা মতো চলো, একে একে সব কিছুই জানতে পারবে। আর হ্যাঁ, ও একদম ঠিক বলেছে, আমি এখানে বেশ ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা যাও, ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে নেই। ওনার কথার উত্তরে বৃষ্টি কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে শ্রাবণ ওকে পাজা কোলে করে তুলে নিল। তারপর দাদুর দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বলল, দাদু তুমি দরজাটা লাগিয়ে শুয়ে পড়ো, আমার বউকে আমি দেখে নেব, ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কথাটা বলেই ওকে কোলে নিয়ে দরজা দিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল শ্রাবণ। আচমকা ওর এমন কাণ্ডে হা করে তাকিয়ে রইল বৃষ্টি। ভীষণ লজ্জা করছে বৃষ্টির। শ্রাবণ যে ওর দাদুর সামনে এইরকম একটা কাণ্ড করে বসবে সেটা কল্পনায় ছিল না ওর। বৃষ্টিকে কোলে নিয়ে সোজা ওর রুমে চলে এলো শ্রাবণ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 4:15 বেজে গেছে। বৃষ্টি কিছু বলবে তার আগেই বিছানায় আলতো করে শুইয়ে দিল। তারপর দ্রুত গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে এক পা করে ওর দিকে এগোতে লাগলো শ্রাবণ। ওকে এভাবে এগিয়ে আসতে দেখে শুকনো ঢোক গিল বৃষ্টি। কি করবে বুঝে উঠতে পারছে না সে। ভীষণ রকমের অস্বস্তি কাজ করতে লাগলো তার মনে। এইটুকু সময়ের মাঝে এত কিছু হয়ে যাবে ভাবেনি সে। বৃষ্টি খাটের সাথে একদম লেপটে গিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, করছেন আপনি শ্রাবণ? এভাবে এদিকে এগিয়ে আসেন কেন? কি করবেন আপনি? ওর কথা শুনে বাঁকা হাসলো শ্রাবণ। তারপর হালকা মাতাল কণ্ঠে বলল, সেটাই করবো যেটা স্বামী স্ত্রী রাতের বেলায় করে। কথাটা বলেই ওর পাশে এসে ধৌ করে শুয়ে পড়লো শ্রাবণ। ওর এমন কাণ্ডে কেঁপে উঠল বৃষ্টি। অবাক দৃষ্টিতে বড় বড় করে তাকিয়ে রইল ওর দিকে। তখন শ্রাবণ বালিশের উপর থেকে মুখ ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে রক্তিমাখা গলায় বলল, আরে আমি ঘুমানোর কথা বলছি, ঘুমানো বাদ দিয়ে আর কি কাজ আছে? হ্যাঁ, প্রত্যেক স্বামী স্ত্রী তো রাতে ঘুমাই, তাই না? আমি ঘুমের কথাই বলেছি।
উল্টাপাল্টা চিন্তা না করে শুয়ে ঘুমিয়ে পড়ো, একটু পরে সকাল হয়ে যাবে। কথাটা বলেই অন্যদিকে ঘুরে শুয়ে ঘুমিয়ে পড়ল শ্রাবণ। ওর এমন কাণ্ডে বৃষ্টি ভ্যাবাচাকা খেয়ে গেল। এখন ওর ঠিক কি রকম রিয়েক্ট করা উচিত ও বুঝতে পারছে না। তবে শ্রাবণ যে ওকে হাই লেভেলের বোকা বানিয়েছে এটাও শিওর। বৃষ্টি কিছুক্ষণ চুপ করে বসে থেকে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। তারপর আনমনেই হেসে দিয়ে আস্তে করে বলল, আনরোম্যান্টিক বর আমার। কথাটা বলার 15 সেকেন্ড পরেই ওর হাত ধরে হ্যাসকা টান মেরে বিছানায় শুইয়ে দিল শ্রাবণ। তারপর ওকে শক্ত করে বিছানায় চেপে ধরে বলল, এমে কি বলে তুমি? আবার বলো। কই কিছু বলিনি তো। আমি মনে করে দিচ্ছি কি বলেছো। তোমার বর আনরোম্যান্টিক, তাই না? একবার রোমান্স শুরু করলে পরে সামলাতে পারবে তো? শ্রাবণের ডেঞ্জারাস রূপের আড়ালে কিন্তু রোমান্টিক রূপও আছে, তবে সেটাও ডেঞ্জারাসই হবে। তাই পাগলকে খেপিও না, বুঝলে? এখন ঘুমাও আর আমাকেও ঘুমোতে দাও। আর একটা কথা বলে খেয়ে ফেলবো বলে দিলাম। ওর এমন কাণ্ডে হাঁ হয়ে গেল বৃষ্টি। থতমত খেয়ে বলল। কথাগুলো বলেই বৃষ্টির বুকে মুখ গুজে শুয়ে পড়ল শ্রাবণ। ও তখন শ্রাবণের মাথাটা নিজের থেকে সরিয়ে কিছু বলতে চাইলেই শ্রাবণ ওর ঠোঁট আঁকড়ে ধরল। একটু পর ছেড়ে দিয়ে বলল। ওর কথা ও কাণ্ডে বৃষ্টি নিজের মুখ চেপে ধরল। জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ওর অবস্থা দেখে শ্রাবণ মুচকি হেসে ওকে জড়িয়ে ঘুমের দেশে রওনা হলো।